ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি, যদিও এখনো কদম ফুলের সিজন না। আমাদের A50 এবং মিমি আপু দুইজন মেসেজ দিয়েছেন, শুনতে পাচ্ছেন না। ও আচ্ছা, মিমি মেসেজ ব্যাক করেছেন যে ঠিক আছে এবার সে শুনতে পাচ্ছেন। গ্যালাক্সি A50 শুনতে পাননি, কারণ হচ্ছে আপনি জুমে সম্ভবত নতুন। এখানে ক্লিক করতে হয় জয়েন উইথ কম্পিউটার অডিও, এটাতে ক্লিক করেন, বা জয়েন উইথ অডিও এটাতে ক্লিক করেন, আপনি শুনতে পাবেন। আর যদি শুনতে না পারেন তাহলে ভিডিওটি ফেসবুক লাইভে থাকবে, অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুম গ্রুপে, সেখান থেকে আপনি জয়েন করেন, ফেসবুক লাইভে দেখেন। আর যারা লাইভে দেখছেন জুমে জয়েন হতে পারেননি, তারা জুমে দেখেন, কমেন্ট করেন, শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করেন, শেয়ার করেন ভিডিওটি। আর যদি এই মুহূর্তে জুমে জয়েন করতে চান, যারা ফেসবুকে দেখছেন কিন্তু সরাসরি কথা বলতে চান, জুমে জয়েন করতে চান, তারা আমার আগের পোস্টে দেখেন একটা লিংক দেওয়া আছে, ফ্রি ডেমো ক্লাস, সেখানে লিংকে ক্লিক করেন, জুম ইনস্টল করা থাকলে অটোমেটিক জয়েন হয়ে যাবে। আজকে প্রথম ক্লাস তো, আজকের ক্লাসটা মূলত ডেমো ক্লাস। এর উদ্দেশ্য হচ্ছে সাউন্ড সিস্টেম চেক করা এবং ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা সেটা ইয়ে করা। আমি স্ক্রিনশটটা আপাতত বন্ধ করছি আমার ক্লাসরুমটা দেখানোর জন্য। এটা হচ্ছে কদমআলীর পাঠশালা, এখানে অনেকগুলো বই আছে এলোমেলো, আপনাদের জন্য আমি এখনো রাত 2টা পর্যন্ত জেগে স্টাডি করি। দেখালাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি না, কারণ ডেমো ক্লাস তো, এই জন্য কোর্সে হয়তো হোয়াইট বোর্ডে ক্লাস নিব। আজকে আমি ল্যাপটপে বসে ক্লাস নিচ্ছি, টাচ স্ক্রিন ল্যাপটপ, স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিচ্ছি। আমরা আজকে ম্যাথের কিছু শর্টকাট শিখব। এখন বলেন, ম্যাথের শর্টকাট কি খুব জরুরি বিষয়? এটা কিন্তু আমার কোর্সের ক্লাস না, মানে আমাদের 44তম প্রিলি ফুল কোর্সে যে 130টা ক্লাস, তার মধ্যে এই ক্লাসটা ইনক্লুডেড থাকবে না, এটা বাড়তি ক্লাস। এটা প্রিরিকুইজিট ক্লাসে এটা করানো হবে, আবার করানো হবে। প্রিরিকুইজিট ক্লাস বলতে মূল কোর্সে ঢোকার আগে যাদের বেসিক দুর্বল আছে, যারা বলেন যে আমার তো ম্যাথে আমি একদম দুর্বল, আমি ব্যাচে পড়তে সাহস পাই না, কারণ ব্যাচে সবাই বেসিক দুর্বল, বললেই বুঝে, আমি বুঝি না। কারণ হচ্ছে আপনার ক্লাস 6 থেকে 9 পর্যন্ত যে ম্যাথ, জেনারেল ম্যাথ, সেটার উইকনেস আছে। এখন বিসিএস এ আসে হায়ার ম্যাথের কিছু অঙ্ক, এইচএসসিরও বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, বহুপদী, এগুলো আসে। কিন্তু আপনি যদি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত এসএসসির সাধারণ গণিত আপনার ক্লিয়ার না থাকে, সেগুলো আপনি বুঝবেন না। তখন কি হবে জানেন? যখন আমি পড়াচ্ছি, ধরেন ফুল রিদমে পড়াচ্ছি, কিন্তু এর মাঝখানে দেখা গেল যে আপনি সহজ জিনিসটা বুঝলেন না, তখন আপনার ওই আনএক্সপেক্টেড কোশ্চেনের জন্য অনেকেই টাইম নষ্ট হবে, অনেকেই বিরক্ত হবে। এই জন্য যারা কোর্সে ভর্তি হবেন তাদেরকে পুরো ডিসেম্বর মাস, ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা এরকম কিছু ফ্রি ক্লাস নিব, বাড়তি ক্লাস। আর ওই ক্লাসগুলো দেওয়া হবে, ফেসবুক লাইভে দেওয়া হবে। জানুয়ারির 1 তারিখ থেকে আমরা একদম 130 ক্লাসে ঢুকে যাব, সেগুলো ফেসবুক লাইভে দেওয়া হবে না, যারা কোর্সে জয়েন করবেন তারাই দেখতে পারবেন। তো এই ফ্রি ডেমো ক্লাসে কি কি করানো হবে? গণিত আর ইংলিশের প্রতি গুরুত্বটা বেশি দেওয়া হবে। গণিত আর ইংলিশের কি কি ক্লাস করানো হবে? গণিত আর ইংলিশের গণিতের জন্য যে ক্লাসগুলো করানো হবে সেগুলো হচ্ছে, ধরেন লসাগু এবং গসাগু, সব ধরনের অঙ্ক করতে গেলে লসাগু করতে হয়, গসাগু করতে হয়। বিশেষ করে গসাগুর চেয়ে লসাগুটা বেশি লাগে। আপনি সমীকরণ সমাধান করেন, ভগ্নাংশ দূর করেন, আপনাকে লসাগু জানতে হবে। আচ্ছা, আর কি বেসিক দরকার? শর্টকাটে আমরা কিভাবে লসাগু করতে পারি, এছাড়াও পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত অনেক অঙ্ক আসে। আপনি জ্যামিতি করেন, ত্রিকোণমিতি করেন, এমনকি আপনি সমীকরণ সমাধান করেন, বীজগণিত করেন, পাটিগণিতের অঙ্ক করেন, সেখানেও দেখা যায় ত্রিকোণমিতি, কি বলে এটাকে, পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত অঙ্ক করতে হয়। এটারও একটা শর্টকাট টেকনিক আছে, এটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, আর আরো কিছু ক্লাস করানো হবে, যেমন ইংলিশের প্রিরিকুইজিট ক্লাসে ইংলিশের কিছু শর্টকাট করানো হবে, শর্টকাট না সরি, ইংলিশের বেসিক, যেমন ভোকাবুলারি। অনেকের ভোকাবুলারি অনেক দুর্বল, অনেক অনেক দুর্বল। এমনকি ক্লাস 6-7 বই দিলেও তারা দেখবেন বলবে যে ওয়ার্ড তো পারি না। তাদেরকে সেই 1 মাস সময় দিব, একটা ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব, বলবো আপনি শুধু ওই ভোকাবুলারি গুলো শিখেন 1 মাস, আর কোনো কাজ নাই। আর হচ্ছে একদম বেসিক কিছু গ্রামারের রুলস আছে না, যেমন আপনি একটা বাক্য লিখতে গেলে, সেন্টেন্স মেক করতে গেলে। সৈকত আহমেদ একটু মিউট করেন, ইউজার একটু মিউট করেন। ওকে, তো এই
ভোকাবুলারি ক্লাস নিব, সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং, যেখানে আবার তেমন কিছু বোঝাতে হয় না, শুধু বলবো আপনি ডেভেলপ করতে থাকেন। এই 1 মাসে নিজেকে আপনি ডেভেলপ করতে থাকেন, 1 মাস গেলে আমরা মূল ইংলিশ ক্লাসে বা সব সাবজেক্টের ক্লাসে যাব। আবার সেন্টেন্স বানাতে গেলে কিছু বেসিক গ্রামার লাগে, যেমন এক হচ্ছে টেন্স, আর এক হচ্ছে কি ভয়েস। ভয়েস মূলত টেন্সেরই একটা অংশ। 12টা স্ট্রাকচার আছে সেন্টেন্স স্ট্রাকচার একটি ভয়েসের, সেই 12টারই আবার পেসিভ ভয়েসের পেসিভ স্ট্রাকচার আছে। এই 24 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার যদি কেউ জানে, তাহলে তার ইংরেজি লিখতে আর কোনো সমস্যা হবে না। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাই, 3 ঘন্টা যাবত আমি ভাত খাচ্ছি, এই যে 4টা স্ট্রাকচার। আবার এটাকে যদি আমি আবার পেসিভ করি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, শত্রু দ্বারা আমাদেরকে, সরকার কর্তৃক আমাদেরকে বারবার, সরকার কর্তৃক অসহায়দেরকে ভাতা দেওয়া হচ্ছে, এটা কি পেসিভ ভয়েস, কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস। এরকম বিভিন্ন 24টা স্ট্রাকচারের সেন্টেন্স আমরা শেখাবো। তারপর সেন্টেন্স কনভার্সন শেখাবো, মানে ধরেন অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, তারপর সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই যে নর্মাল কনভার্সন গুলো, এগুলো আমরা শেখাবো 1 মাস, শুধু ওই বেসিক ক্লাসে করাবো। তারপরে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা 130টা ক্লাসে পুরো সিলেবাসটাকে 130 ভাগে ভাগ করে আমরা ক্লাস নিব। এখানে আবার বিচক্ষণতার ব্যাপার আছে। কেমন বিচক্ষণতা? আপনি দেখবেন অন্যান্য যে প্রথাগত কোচিং সেন্টার গুলো আছে, নাম উল্লেখ করতে চাই না, করা ঠিক না, বাজারে সবচেয়ে বেশি বিসিএস এর কোচিং হিসেবে সবচেয়ে বেশি যে জনপ্রিয় কোচিং গুলো, ওরা দেখবেন যে 120 বা 130 ক্লাসে পুরো সিলেবাসটাকে তারা যে ভাগ করে, এই ভাগ করার মধ্যে বিচক্ষণতার একটু ঘাটতি দেখা যায়। কেমন ঘাটতি? আমি দেখেছি আর কি, এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন, আপনারা একমত নাও হতে পারেন। সেটা হচ্ছে দেখবেন আহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে 30 নাম্বার, আবার গণিত আর মানসিক দক্ষতা দুইটা মিললে 15-15, 30 নাম্বার। যেহেতু নাম্বার সমান, তাহলে ক্লাসও পাওয়া উচিত সমান। দেখবেন তারা গণিত এবং মানসিক দক্ষতা দুইটা মিলে করেছে 20টা ক্লাস, আবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় নিয়েছে 20টা ক্লাস। তাহলে বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য যে কয়টা ক্লাস দরকার, গণিত এবং মানসিক দক্ষতার জন্য কি সেই সমান সংখ্যক ক্লাস দরকার? মোটেই না, অনেক কম ক্লাস দরকার। তাহলে বলবেন নাম্বার তো সমান, তাহলে কেন কম ক্লাস দরকার? কারণ হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সাবজেক্টটা অ্যানালাইটিক্যাল না। ইভেন কোনো ক্লাসও যদি না নেওয়া হয় বাংলাদেশ বিষয়গুলির, শুধু যদি আপনাকে পুরোটা সিলেবাস সবগুলো চ্যাপ্টার শিট করে হোক বা বই থেকে হোক, আপনাকে শুধু জাস্ট দাগিয়ে, বইগুলো দাগিয়ে আপনাকে দেওয়া দেওয়া হয়, আপনি নিজেরা পড়ে নিবেন, এগুলো বাদ দিলাম ক্রস, এগুলো ইম্পর্টেন্ট না, আর এগুলো বেশি ইম্পর্টেন্ট ট্রিপল স্টার, আর এগুলো হচ্ছে নর্মাল। ট্রিপল স্টার গুলো পড়া শেষ হওয়ার পরে আপনি নর্মাল 1 স্টার গুলো পড়বেন, আর ক্রস যেগুলো, এগুলো পড়ার দরকার নাই। যদি দেখা যায় ফুল কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনার বাড়তি কিছু সময় আছে, একজন প্রশ্ন করেছেন কোর্স ফি কত, এগুলো আমি আনসার পরে দিচ্ছি। হ্যাঁ, আমরা আপাতত ক্লাসটা করি, একদম লাস্টে কোশ্চেন আনসার রাখবো 11:30টার দিকে, আমরা 40-50 মিনিট লাগবে, আমরা শর্ট ম্যাথের শর্টকাট আলোচনা করব। তো এখানে আমরা কি করব, ম্যাথের ক্লাস আমরা বাড়িয়ে দিব, যেমন ম্যাথ এবং মেন্টাল এবিলিটি মিলে হয়তো আমরা 30টা ক্লাস রাখবো। আবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাস 20টার জায়গায় আমরা রাখবো হয়তো 15টা বা 16টা। আন্তর্জাতিকের ক্লাস নাম্বারের রেশিওতে যদি আমরা ভাগ করি, হয়তো 15টা ক্লাস রাখা উচিত, আমরা রাখবো 12টা, 3টা ক্লাস বাড়তি রাখবো। কোথায় দিব? ওই 3টা ক্লাস আমি দিব আইসিটিতে। কথাটা একটু খেয়াল করেন, 3টা ক্লাস বাড়তি দিব আইসিটিতে, কারণ এখানে আমাকে একদম ধরে ধরে পয়েন্ট ধরে ধরে বেসিক ডেভেলপ করতে হবে, বোঝাতে হবে, এবং দীর্ঘ সময় নিয়ে বোঝাতে হবে। এইগুলো হচ্ছে আমার আমাদের স্ট্র্যাটেজি। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস তো থাকবেই, কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে। আর আমাদের ছাত্ররা সবচেয়ে ভুল বেশি যেটা করে, এবং কোচিং সেন্টারগুলো ওদেরকে একই ধারায় ধাবিত করে, কি করে, সাধারণ জ্ঞান নিয়ে প্রচুর পড়ায়, প্রচুর পড়া দেয়, অথচ সাধারণ জ্ঞান থেকে কিন্তু পড়া যত বেশি পড়বেন তত বেশি কমন পড়বে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বিষয় হচ্ছে, সাধারণ জ্ঞানে আপনার কোনোদিন 30টার মধ্যে 30টা কমন পড়বে না। 30টার মধ্যে 22-24টা কমন পড়া হচ্ছে কাদের পরে জানেন? যারা খুব বেশি প্রিপেয়ার, তাদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 30টার মধ্যে 22-24টা কমন পড়ে। কিন্তু গণিতের জন্য আমার এক্সট্রিম প্রিপারেশন দরকার নাই। আপনি যদি সবগুলো চ্যাপ্টার সিস্টেমেটিক্যালি, প্রতিটা চ্যাপ্টারে হয়তো 3টা বা 4টা টাইপের অঙ্ক আছে, সবগুলো টাইপের অঙ্ক যদি করেন, 30টার মধ্যে 28-29টা আপনি এমনি পারবেন। হয়তো 2টা 3টা অঙ্ক অ্যাবনর্মাল দিবে, সেটা বাদ দিলাম।
26-27টা অঙ্ক পারবেন। এক্সট্রিম লেভেলের কথা বলছি না, নর্মাল ম্যাথের নর্মাল লেভেল হচ্ছে আপনি সবগুলো চ্যাপ্টার করে গেলে 25-26 পাবেন। আর বাংলাদেশ বিষয়গুলিতে আপনি নর্মাল প্রিপারেশন নিলে 17-18-20 পাবেন, এক্সট্রিম প্রিপারেশন নিলে 24-23-24 পাবেন। সুতরাং বাংলাদেশ বিষয়গুলোর জন্য এক্সট্রিম টাইম না দিয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে গণিত, ব্যাকরণ। ব্যাকরণও কিন্তু লিমিটেড, ব্যাকরণও আপনাকে অ্যাবনর্মাল কিছু দিয়ে বসবে না, কিন্তু সাধারণ জ্ঞান আপনি যত কিছুই পড়েন এমন একটা কোশ্চেন দিয়ে আসলো যেটা কোনো গাইডে নাই। কিন্তু ব্যাকরণে, বাংলা ব্যাকরণে, ইংলিশ গ্রামারে, ম্যাথে, মেন্টাল এবিলিটিতে এমন কিছু আপনাকে দিবে না যেটা কোনো গ্রামারের রুলস এর মধ্যে পড়ে না, এমন কিছুই আপনাকে দিবে না। সুতরাং আপনি যদি সবগুলো গ্রামারের রুলস জানেন, আপনি যে যত কঠিন ইংলিশ কোশ্চেনই আসুক গ্রামারে আপনি পারবেন। আচ্ছা, আমরা আবার আমাদের আজকের আলোচনায় চলে যাই, স্ক্রিনটা শেয়ার করি আবার। ম্যাথের শর্টকাট। There is no shortcut way to success. This is half true, half false. অনেক জায়গায় শর্টকাট কাজে লাগবে, লাগাতেই হবে। কারণ কি, এখানে টাইম কনস্ট্রেন্ট আছে। আপনার 120 মিনিটে 200টা এমসিকিউ দাগাতে হবে। আপনাকে 15টা গণিত যদি দেয়, আর মেন্টাল এবিলিটির 15টার মধ্যে যদি 5টা ম্যাথ দিয়ে দেয়, মানে 20টা অঙ্ক আপনাকে সলভ করতে হবে। 20টা অঙ্কই তো আপনার, যদি আপনি বাসায় করেন, এসএসসি লেভেলের অঙ্কগুলো আমরা সাধারণত এসএসসি পরীক্ষায় 5 মিনিটে দিতাম, একটা অঙ্কের জন্য 5 মিনিট সময় পেতাম। তো এই 20টা অঙ্ক যদি 5 মিনিটে করেন, আপনার 100 মিনিট তো শুধু অঙ্ক আনসার করতে চলে যাবে। তাহলে আপনার শর্টকাট লাগবে, শর্টকাট জানতেই হবে। শর্টকাটের আবার দুই ধরনের শর্টকাট আছে। কোন শর্টকাট? কিছু শর্টকাট আছে যেগুলো সর্বজন স্বীকৃত, সর্বজন বিদিত, সব গাইডেই আছে, সব কোচিং এ আছে, সব যারা বিসিএস পড়ায় তারা সবাই পড়ায়। কেমন? সর্বজন মানে কমন শর্টকাট। আর এক ধরনের শর্টকাট আছে আনকমন শর্টকাট। এগুলো আমার আবিষ্কার, এক্স্যাক্টলি আবিষ্কার বলা যায় না, আমি বিজ্ঞানী না, আবিষ্কার বলা যায় না, এটা হচ্ছে জাস্ট একটা, কি বলবো, ইম্প্রোভাইজেশন বলা যায়, ইম্প্রোভাইজেশন। আচ্ছা, কমন শর্টকাট সম্পর্কে আলোচনা করি। কমন, যেটা সব জায়গায় পাওয়া যায়। কমন শর্টকাট বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন ধরেন আমরা পাটিগণিতের কিছু অঙ্ক আছে না, বলে যে ক একা একটি কাজ 24 দিনে করতে পারে, খ ওই একই কাজ একা 18 দিনে করতে পারে, ক এবং খ একত্রে দুজনে মিলে কত দিনে করতে পারবে। এটা আমরা এসএসসি বইয়ের দেখবেন, আপনি এসএসসি গাইড খুলেন, পাঞ্জেরি গাইড খুলেন বা অনুসন্ধান গাইড খুলেন, যেই গাইডই খুলেন, সেখানে কি করা আছে, 3 ধাপের একটা ঐকিক নিয়ম অঙ্ক করা আছে। কেমন অঙ্কটা একটু মনে করিয়ে দিই, অঙ্ক করবো না, টাইম নষ্ট করবো না, জাস্ট মনে করিয়ে দিই। বলা আছে কি, ক একা পারে 24 দিন, ক 24 দিনে করে এক অংশ কাজ, মানে পুরো কাজ, অতএব ক 1 দিনে করে 24 ভাগের 1 অংশ। আবার পরের স্টেপে বলা আছে খ 18 দিনে করে 1 অংশ, অতএব খ 1 দিনে করে 18 ভাগের 1 অংশ। অতএব একদিনে ক প্লাস খ মিলে করে 18 ভাগের 1 প্লাস 24 ভাগের 1, কঠিন একটা যোগ, একটা লসাগু করে কঠিন একটা ভগ্নাংশের যোগ। তারপর আবার চতুর্থ স্টেপ, 4টা স্টেপ কিন্তু অঙ্কে করেছে দেখেন। আবার এটাকে উল্টিয়ে লিখবে, এত ভাগের এত অংশ কাজ করে এত একদিনে, অতএব 1 অংশ কাজ করে কত দিনে। এভাবে তারা বের করেছে, আনসার হয়তো এসেছে 8 বা 9 বা 10 এসেছে। 4টা স্টেপের অঙ্ক। এটাকে আপনি বিসিএস এর গাইড গুলো দেখেন, শর্টকাট বলে দেওয়া আছে, যে কোনো বিসিএস এর গাইডে এই শর্টকাটটা পাবেন। সেই শর্টকাটটা কিরকম, একটা সিম্পল সূত্র তারা দিয়েছে। সূত্রটা কেমন, বলা আছে, মনে করেন ক এর সমান হচ্ছে টি অফ ক, টি ফর টাইম, ক ফর ক এর টাইম। ক এর সময় হচ্ছে টি ক, লিখতে হবে না কারো, ক্লাসটা দেখেন শুধু। খ এর টাইম হচ্ছে টি খ। সূত্র কি, এক সূত্র, এক স্টেপে, 4 স্টেপের অঙ্ককে এক সূত্রে অঙ্কটা করে ফেলবে। কিভাবে বলবে যে একত্রে কাজটা করতে সময় লাগবে টি ক ইন্টু টি খ ডিভাইডেড বাই টি ক প্লাস টি খ। অর্থাৎ কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ দরকার নাই, ডাইরেক্ট 18 ইন্টু 24 ডিভাইডেড বাই 18 প্লাস 24, যোগ করলে যত হয় ততই আনসার। এটা হচ্ছে কমন শর্টকাট। আচ্ছা, এখন বলেন আনকমন শর্টকাট কি, আপনি আমাদেরকে কি নতুন শেখাবেন, কেন আপনার ক্লাসটা আমরা করছি সময় নষ্ট করে? এক্স্যাক্টলি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কেউ কথা বলছেন না, আমি জানি না আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কেউ যেন একটু রেসপন্স করবেন, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এবং লেখাগুলো দেখতে পাচ্ছেন? জি স্যার।
স্যার। কোনো প্রবলেম নেই তো না? না স্যার। আচ্ছা, ওকে। এখন আমি আপনাদেরকে কি সব প্রতিটা টাইপের প্রতিটা চ্যাপ্টারে এরকম কমন শর্টকাট আছে, কিন্তু প্রতি চ্যাপ্টারের জন্য কোনো আনকমন স্পেশাল শর্টকাট নাই। স্পেশাল শর্টকাট কি তাহলে আছে? স্পেশাল শর্টকাট আছে প্রতিটা অঙ্ক করতে, কিছু কিছু ক্যালকুলেশন করতে কিছু শর্টকাট বের করা যায়। যেমন আমার একটা ফেসবুকে অ্যানালিটিক্যাল ক্লাসরুমে একটা সার্চ দিয়ে দেখবেন ক্যালকুলেটর ছাড়া দ্রুত হিসাবের উপায়, সার্চ দিন দেখবেন পোস্টটা চলে আসবে। আমি ওই দিন ওই ক্লাসটা আরেকদিন নিব না। এখানে দেখেন এই যে এই গুণটা আমরা কিভাবে করব, নর্মাল স্টুডেন্টরা বা যারা স্পেশাল শর্টকাট জানি না তারা করবো কি 24 ইন্টু 18 গুণ করবো, তাই না? কিভাবে? 4 × 32 2, হাতের হলো 3, 8 × 2 = 16 আর 3 কত? 35। সরি, 8 × 2 = 16 আর কি বলছি, 8 × 2 = 16 আর 16 আর 3 19। আচ্ছা, আবার কি করবে? আবার এটাকে ক্রস দিবে, দিয়ে 24 কে কত? 24 যোগ করি, 2, 9 আর 4 13 আর 3 হাতের হলো 1, 2 আর 3 1 আর 1 4, 432। আচ্ছা, গুণ করলাম, ভালো কথা। কি করব? এটাকে লিখবো উপরে 432। আবার 18 আর 24 যোগ করব কিভাবে? 4 আর 8, 12 আর 2 হাতের হলো 1, 2 আর 1 3 আর 1 যোগ করলে 4, 42। এবার 42 দিয়ে ভাগ করেন 432 কে, 42 একে 42, হাতের হলো 1, আনলাম 2, দশমিক হচ্ছে ভাগ যায় না, ভাগ না গেলে শূন্য দিতে হয়, দশমিক দিয়ে শূন্য দিতে হবে, দশমিক সামথিং চলে আসবে। তার মানে আমি বোঝাচ্ছি দুইটা স্টেপ করতে হচ্ছে, এক হচ্ছে গুণ করতে হচ্ছে উপরে, নিচে যোগ করতে হচ্ছে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হচ্ছে কি ভাগ করতে হচ্ছে। আচ্ছা, আমরা সিম্পলিফাই করার জন্য অন্য দুইটা উদাহরণ নেই, এটা যেহেতু দশমিক চলে এসেছে আমরা দশমিক না নেই। ধরেন 12 দিন আর 24 দিন, এমন একটা সংখ্যা নেই যেখানে দশমিক না আসে। ধরেন বললো ক করে 12 দিনে আর খ করে 24 দিনে, তাহলে আনসারটা হবে এরকম। আশা করি এবার দশমিক আসবে না। আচ্ছা, 12 আর 24 কে গুণ করব কিভাবে? একটু কুইক করি, হ্যাঁ। আপনাদের লিখতে হবে না, আমি একটু স্পিডে এগিয়ে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এটা কি ভাগ যায়? না, এটাও ভাগ যাচ্ছে না। 8 দিয়ে যায়। 8 দিয়ে যায়? 6 আর 48 8, হাতের হলো 4, হ্যাঁ 8 দিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার নর্মাল ওয়ে, 8 দিন, আনসার হবে 8 দিন। কিন্তু এটাকে যদি আমি বলি যে না আরো কিছু শর্টকাট, স্পেশাল শর্টকাট করি, আমি এত বড় কঠিন গুণটা আমি করতে চাই না, আমি এই গুণটাও করতে চাই না। আবার এই যে 288 কে 36 দিয়ে ভাগ করলে আমার একটু হিসাব করতে হচ্ছে, ট্রায়াল দিতে হচ্ছে, প্রথমে 4 দিয়ে গুণ করেছি, না হয় না, 6 দিয়ে করেছি, হয় না, আবার 8 দিয়ে করেছি, হ্যাঁ হয়েছে, 3টা স্টেপ করতে হয়েছে। আমি যদি এটাকে এখানে একটু এক্সট্রা কিছু বুদ্ধি অ্যাপ্লাই করি, কেমন বুদ্ধি দেখেন, এই সবগুলো সংখ্যা কি 12-র গুণিতক, দেখেছেন 12 24, এই সবগুলো সংখ্যা কি 12-র গুণিতক। আমি যদি এক কাজ করি, নিচে থেকে 12 কমন নিয়ে নিই, 12 কমন নিলে 1 + 2, আর উপরে আছে কত? 12 × 24, 12 12 কাটাকাটি গেছে, উপরে হচ্ছে কত? 24, নিচে হচ্ছে 3, আনসার হচ্ছে 8, 3 8 24। এই যে এটা করলাম আমি, আমার টাইম কিন্তু অনেক সেভ হলো। এটা হচ্ছে এক্সট্রা সুপার শর্টকাট। আপনারা কি এটা বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। এটা হচ্ছে এক্সট্রা সুপার শর্টকাট। আমি এটাই বলতে চাচ্ছি যে আনকমন শর্টকাট বলতে আমি এগুলো বোঝাচ্ছি, প্রতি জায়গায় জায়গায় কমন থাকবে। এবার আমরা লিখি যে আজকে আমরা যে সেশনটা নিব কি কি সুপার শর্টকাট আপনাদেরকে আমি শিখাবো। 1 নাম্বার লিখি, যোগ বিয়োগ গুণ ভাগ নতুন করে করা শেখাবো আপনাদেরকে শর্টকাটে।
আচ্ছা, আবার তারপর কি শেখাবো? শর্টকাটে লসাগু এবং গসাগু করা শেখাবো। আবার পিথাগোরীয় ত্রয়ী শেখাবো। আচ্ছা, আবার 4 নম্বর শেখাবো সমীকরণ সমাধানের শর্টকাট। সমীকরণ সমাধান বলতে আপনারা ভাববেন না যে একটা চ্যাপ্টার, সমীকরণ তো হচ্ছে মাত্র 24টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার না। সমীকরণ সমাধান হচ্ছে সব অঙ্কে লাগবে। আপনি ডাকের অঙ্ক করেন, আপনি ঐকিক নিয়ম করেন, শতকরা করেন, ত্রিকোণমিতি করেন, সমীকরণ সমাধান আপনার মোটামুটি 24টা চ্যাপ্টারের মধ্যে 15-16টা চ্যাপ্টারে সমীকরণ সমাধান করতে হয়। তাহলে কি বুঝলাম আমরা? সমীকরণ হচ্ছে কি আমার একটা বেসিক চ্যাপ্টার, সমীকরণ, লগ সূচক এগুলো হচ্ছে কি আমার বেসিক চ্যাপ্টার। এই জন্য আমরা যখন ম্যাথ ক্লাস করাবো তখন আমরা সমীকরণ সমাধান এবং লসাগু গসাগুর চ্যাপ্টার এবং লগ লগের ক্লাস, সূচকের ক্লাস, লগটা এত না, সূচকের ক্লাস এগুলো আমরা আগে করাবো। আর লসাগু গসাগু যে আমরা আমরা মনে করি যে খুব সহজ, প্রিপারেশন ছাড়া এসএসসি বিসিএস এর অঙ্কগুলো নিয়ে দেখেন কত কঠিন, পারবেন না। এর চেয়ে সমীকরণ, এর চেয়ে আপনার কাছে লগ সূচক সহজ মনে হবে, এর চেয়ে আপনার কাছে বিন্যাস সমবেত সহজ মনে হবে। নাম্বার থিওরি খুব কঠিন, আমরা ওই কঠিন অঙ্কে যাব না, আমরা শুধু আজকে লসাগু বের করার শর্টকাটটা দেখাবো, সমীকরণের শর্টকাট দেখাবো। আরেকটা শর্টকাট কি দেখাবো? আরেকটা শর্টকাট দেখাবো যেটা, সেটা হচ্ছে কিছু ঘাত মানে পাওয়ার, কিছু ঘাত ও নামতা, সব নামতা তো মুখস্থ করা সম্ভব না, সব সংখ্যার উপর পাওয়ার মুখস্থ করা সম্ভব না, কিন্তু কিছু ঘাত আমাকে মুখস্থ রাখতে হবে যেটা আমাকে পরীক্ষার হলে প্রচুর টাইম এগিয়ে দিবে। আমরা অনেকেই ভাবি যে পিএসসির কি মাথা নষ্ট হয়েছে, এরা কি এত কঠিন কঠিন অঙ্ক দিয়েছে, এগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? আসলে বিষয় হচ্ছে কি জানেন, এই ক্যালকুলেশন গুলোর মধ্যে কিছু টেকনিক থাকে যেগুলা যারা জানে তারা বলে 1 সেকেন্ডে করে ফেলে, আর যারা সেই টেকনিকটা জানে না তারা বলে না, অঙ্কটা পুরোটা করেছে, পরে লাস্টে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গিয়ে দেখে যে অনেক সময় চলে যাচ্ছে, বলে না পিএসসির মাথা নষ্ট হয়েছে। তারা অর্ধেক অঙ্ক, পারা অঙ্ক করে বাদ দেয়, অর্ধেক করে সময় নষ্ট করে, 2.5 মিনিট সময় নষ্ট করে, বলে না এটা সম্ভব না, বাদ দেই। টেকনিক জানতে হবে। আচ্ছা, আমরা এবার একটা একটা করে আগাই, একটা একটা করে শর্টকাট দেখাই বিষয়গুলো কি। প্রথমটা কি ছিল? যোগ বিয়োগ গুণ ভাগের শর্টকাট। দুইটা সংখ্যা নেই, ধরেন আপনাকে বলেছে 42 এবং 29 যোগ করতে হবে। আমরা সাধারণত কি করি? টান দেই, দিয়ে মনে মনে এই 2 আর 3 যোগ করি, সরি 2 আর 9 যোগ করি, 9 আর 2 11, 11 1 হাতে রইল 1, 1 আর 2 3, 3 আর 4 7, 71। এভাবে আমরা করি। এটাকে যদি আমরা মনে মনে একটু অন্যভাবে কল্পনা করি, কিরকম? আমরা এই 42কে কল্পনা করব 41, আর 29কে কল্পনা করব 30। দুই জায়গায় 1 মিনিমাইজ করলাম, এক জায়গায় 1 কমালাম, এক জায়গায় 1 বাড়ালাম। কেন বাড়ালাম? কারো কেউ কি বলতে পারেন কেন আমি এই কাজটা করেছি? কারো কি আইকিউ আছে? 40-30 ইয়েস, ইয়েস, রাউন্ড ফিগার আনার জন্য, 10-এর গুণিতক সংখ্যায় প্রকাশ করার জন্য। এখন কিন্তু 71 দেখেন, 4 আর 3 7, 71 ইজিলি বোঝা যাচ্ছে, মানে অঙ্ক করা ছাড়া আমি কল্পনা করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের টেকনিক। আবার যখন আমি বিয়োগ করব, দেখেন এই 42 থেকে যখন 29 বিয়োগ করব, দেখেন কত কিছু আপনার ব্রেনকে, আপনার ব্রেন তো লিমিটেড, পরীক্ষার হলে যখন আপনার মাথায় চাপ থাকবে, একদিকে ফ্যামিলির প্রেশার, চাকরি পেতেই হবে নাহলে ঘাট ধরে বের করে দিব, 26 বছর ধরে পড়াচ্ছি, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, চাকরি পেতেই হবে। আবার আরেকদিকে হচ্ছে টাইম শর্ট, প্রেশার, আরেকদিকে সারা রাত ঘুমান নাই, প্রচুর প্রেশার। এই সময়ে এই প্রেশারের মধ্যে যখন আপনি যদি যত বেশি আপনি ব্রেনকে টায়ার্ড করবেন, তত আপনার ভুলে যাওয়ার এবং ভুল করার পসিবিলিটি থাকবে।
আপনি যদি ক্যালকুলেশনে 10% সময় বাঁচাতে পারেন, আপনি অন্য দিক থেকে 10% প্লাস আরো 10% মানে 20% ব্রেনকে রিল্যাক্স দিতে পারবেন। একটা সাবজেক্টে কঠিন চিন্তা করলে সেটা আপনার অন্য সাবজেক্টকে প্রভাবিত করে, ঠিক আছে? এই জন্য যতটুকু সম্ভব আপনাকে কম চিন্তা করে, কম স্টেপে, মানুষ যখন, আমাদের ব্রেন যখন যোগ করে, তখন কি করে, ধাপে ধাপে যোগ করে। যেমন আমি যদি একটা শব্দ বলি বাংলাদেশ, আমার ব্রেন কি করে বাংলা দেশ 3টা সিলেবল উচ্চারণ করবে। আমি যদি এই বাংলাদেশ, আমি যদি এটাকে আর একটু শর্টকাট করতে পারি কিভাবে, বাদেশ, বা দেশ, 2টা সিলেবল উচ্চারণ করলাম, একটা সিলেবল কমে গেল। এভাবে ম্যাথেও এই কাজগুলো করা যায়। তো এটা কি কি করা যায়, কি করতে হবে, নর্মালি কি করতে হবে, মনে মনে এখানে 1 ধরতে হবে, একটা চিন্তা করলাম, 10 হইলো, আমার ব্রেন কিন্তু কল্পনা করছে কি 1 আনা মানে কি 10 হইছে, 2টা চিন্তা করলো, এই 10-এর সঙ্গে 12 যোগ করলে, 2 যোগ করলে 12 হইছে, 3টা চিন্তা করলো, 12 থেকে 9 বিয়োগ করলে 3 হইছে, 4টা হিসাব করলো, এই একটাকে ফেরত দিতে হবে, এখানে 2 এর সাথে হবে 3, 5টা চিন্তা করলো, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 6টা চিন্তা করলো, এই 42 থেকে 29 বিয়োগ করতে 13 হয়, এটা করতে গেলে আপনার ব্রেনকে 13টা স্টেপ, সরি 6টা স্টেপ হিসাব করতে হবে। আর যদি আমরা শর্টকাট টেকনিকে করি, আমার ওই যে এক এক ধার দেওয়ার টেকনিকে যদি আমরা 42 থেকে 29 বিয়োগ করি, রাউন্ড ফিগার করার জন্য এখানে 1 যোগ হবে এটা 30, আর এখানে 1 বিয়োগ হবে 41, 2টা স্টেপ চিন্তা করলাম, চোখে ভাসছে 11, তাই না? 41 থেকে 30 গেলে বিয়োগ করলে যে 11 হয়, চোখে ভাসছে একদম, আমার বিয়োগ এখন আর করতে হবে না, চোখেই ভাসবে। 3টা স্টেপে আমি অঙ্কটা করতে পারবো। আচ্ছা, 41 থেকে 30 বিয়োগ করলে যে 11 হয়, এটা চোখে সবার ভাসে না, অনেকের ভাসে না, আমার ভাসে, অনেকের ভাসে না। আচ্ছা, কার কার চোখে ভাসে 41 থেকে 30 বিয়োগ করলে যে 11 হয়, এটা চিন্তা করা ছাড়া বা ক্যালকুলেশন করা ছাড়া 11 হয়, এটা কে কে বলতে পারেন? কেউ কি আছেন বলতে পারেন? তহিদ রেজেন্ট, মানে তহিদ বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপ হচ্ছে সেকেন্ড টেকনিক, সেকেন্ড টাইপ। সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে বিভিন্ন কলামে ভাগ করে ফেলবেন। কিরকম কলাম? আচ্ছা, 100-কে 4 দিয়ে ভাগ দিলে হয় 25, তাহলে 4 কলামে আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে আলাদা করে ফেলি। কেমন? 4টা কলাম আমি লিখি, আমার এখানে ল্যাপটপের ইয়েটা খুব একটু জায়গা একটু কম, 25টা সংখ্যা লেখা এখানে সম্ভব না, বোর্ড হইলে ইজি হইতো, আপনারা বুঝে নিন, অসুবিধা নাই। আমি কিছু সংখ্যা লিখছি, হ্যাঁ, 1 2 3 4 ডট 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 10 ডট 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 20, স্যার 5 কলামে করি আমরা, একটা কথা 5টা ছিল। কলামে আমরা 20টা করে নেই। কিছু বলছেন? জি স্যার, একটা কথা ছিল। জি বলেন। স্যার আগের অঙ্কটাতে 42 - 29 দিলেন, অ্যান্সার আসলো 13। জি, পরে শর্টকাট নিয়মে অ্যান্সার আসতেছে 11, অ্যান্সার তো মিললো সরি, না। আমি আমি উল্টা করেছি, আমি 2 জায়গা থেকে 1 বিয়োগ করে দিছি। এটা হওয়া উচিত ছিল কি, মানে একটা থেকে যোগ করব, একটাতে যোগ করব। ও সরি, বিয়োগের জন্য এটা প্রযোজ্য না, এটা যোগের জন্য প্রযোজ্য। বিয়োগের জন্য 2টাতেই প্লাস করতে হবে, এটাকে 43 ধরতে হবে, এটাকে 30 ধরতে হবে বিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, আমরা তাহলে স্যার সকলে, ওখানে 2 যোগ হইতেছে উপরে হ্যাঁ 41-এ, আর হ্যাঁ, আপনার নিচে যোগ হইতেছে 1। না না 41 না, 40, এটা আমি ভুল লিখেছি, সরি, আমি 2 জায়গাতেই বিয়োগের ক্ষেত্রে ইয়ে করে ফেলেছি। এই যে 42 না, আচ্ছা 42-এও আপনি 1 যোগ করেন, আর 29-এও আপনি 1 যোগ করেন, করে আচ্ছা 2টাকে রাউন্ড ফিগার করেন, একটাকে, যে আচ্ছা। কোনো একটাকে রাউন্ড ফিগার করেন। মানে রাউন্ড ফিগার করে- করলে 2 জায়গাতেই সেটা
অ্যাড হবে। দুই জায়গায় হ্যাঁ এক হবে। মনে করেন সাপোজ আপনাকে একটা রাশি দিল x ইকুয়ালস টু ওয়াই মাইনাস থ্রি। আপনাকে সমীকরণের উভয় পক্ষে কিন্তু একই জিনিস যোগ করতে হবে। ধরেন এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে কি সমান হবে? দুই জায়গায় আপনি কি করেছেন? ব্যালেন্স এক যোগ হবে। করেছেন, এক যোগ করেছেন। হ্যাঁ, এটা এরকম করতে হবে। আমি উল্টা বলেছি, আমি যোগেরটা আর বিয়োগেরটা একটু আলাদা, উল্টা উল্টা বলতে আমি ভুলে গেছিলাম। যোগের ক্ষেত্রে একটাতে বিয়োগ করলে একটাতে যোগ করতে হবে, আর বিয়োগের ক্ষেত্রে হয় দুইটাতে যোগ করতে হবে নয় দুইটাতে বিয়োগ করতে হবে। বিষয়টা এরকম। আচ্ছা, আচ্ছা, আবার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে আপনার কল্পনায় আপনি একটু ভাসিয়ে ফেলবেন 5টা কলামে। কেমন? ধরেন 1 থেকে 20 পর্যন্ত একটা কলাম, আবার 21 থেকে মাঝখানে ডট 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 দিয়ে 30, 30-র পরে আবার ডট ডট দিয়ে 40, এটা একটা কলাম। আবার 41 থেকে ডট 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 50, 50 থেকে ডট 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 60, এভাবে একটা কলাম। 61 থেকে ডট 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 80 একটা কলাম। 81 থেকে 100 পর্যন্ত একটা কলাম। এই কলামটা মাথায় কাগজে লিখে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন না। যারা অনেকদিন প্র্যাকটিস করবেন তারা দেখবেন যে কাজ হচ্ছে, আমার লাভ হচ্ছে। কিরকম লাভ? যখন কল্পনা করবেন আপনাকে বলা হবে যে ধরেন ধরেন বলা হলো যে 20 কে বলা হলো 20 কে 3 দিয়ে গুণ দিলে কত হয়? তো আপনারা জানেন যে একটা কলামের মান হচ্ছে 20 আর 3 কলামের মান হচ্ছে 60। এটা মুখস্থ, চোখে চলে আসবে, কল্পনায় চলে আসবে, হিসাব করতে হবে না। আবার যদি বলা হয় 20-কে 7 দিয়ে গুণ দিলে কত হয়? তো আপনারা জানেন 5 কলামের মান হচ্ছে 100, বাড়তি দুইটা কলামের মান হচ্ছে 40। তাহলে 100 আর 40 মানে 140। 20-কে 7 দিয়ে গুণ দিলে 140। এভাবে কলামে আপনাকে বলে দিবে জানা কত হয়। আবার ধরেন আপনাকে বলল যে ধরেন আপনাকে বলল যে 60-কে 13 দিয়ে গুণ দিলে গুণফল কত হয়? এটাকে যদি আমরা রাউন্ড ফিগারে করতে পারি কিভাবে? এই 13-কে আমরা 2 ভাগে ভাগ করে ফেলি। কি করব কল্পনায়? এভাবে আমি যে দেখাচ্ছি, দেখাতে আমার সময় বেশি মনে হচ্ছে, কিন্তু আপনি যখন কল্পনা করবেন এবং প্র্যাকটিস হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তখন আপনার কাছে এটাই সহজ মনে হবে। কেমন? 60-কে 10 দিয়ে গুণ করব, আবার 3 দিয়ে গুণ করে যোগ করে দিব। 10 দিয়ে গুণ করলে একটা শূন্য যাবে, জাস্ট 600 হয়ে যাবে। আবার 3 দিয়ে গুণ করলে 3 6 18, 180 হয়ে যাবে। 2 শূন্যের সাথে 80 বসে যাবে, 6 আর 1-এ 7, 780 হয়ে যাবে। এটা হচ্ছে কি করলেন দেখেন, কোনো এক্সট্রা যোগ বিয়োগ আপনি করলেন না। কি করলেন? মনে মনে আপনার মুখস্থ 10 দিয়ে গুণ করলে 600, 3 18, 180, 780। এটা আরেকটা টেকনিক, গুণের টেকনিক। এরকম বিভিন্ন টেকনিক আছে। বিভিন্ন সংখ্যা যখন আপনার আসবে দেখবেন যে না, আপনি ডাইরেক্ট যোগ বিয়োগ না করে যদি আপনি এর পাশাপাশি রাউন্ড ফিগারটা খুঁজে বের করেন, সেটা দিয়ে যদি আপনি যোগ বা গুণ ভাগ করে 2 ধাপে করেন, দেখবেন আপনার জিনিসটা সহজ হয়ে যাবে। এবার আমরা একটু দেখাই যে শর্টকাটে কিভাবে লসাগু বের করবেন। আমরা লসাগু বের করার কিছু টেকনিক জানতাম, নর্মালি শিখেছি। ধরেন আপনাকে কয়েকটা সংখ্যা দিল, বলা হলো 3, 6, 9, 12। এই সংখ্যাগুলোর লসাগু বের করতে বলা হলো। এখন আমরা কি করব? নর্মাল টেকনিক কি? নর্মাল হচ্ছে এটা নিব, নিয়ে 3 দিয়ে ভাগ করব, কত আসে? 1 2 3 4। আবার 2 দিয়ে করব, 1 1 3 2। এখন গুণ করব। কিভাবে গুণ করব? 3 ইন্টু 2, 3 দুগুণ 6, 6 দিয়ে 3 করলে 318, 18-কে 2 দিয়ে করলে 18 দুগুণে 36, 36 হচ্ছে এটা লসাগু। এটা আমরা কি করেছি? কনভেনশনাল ওয়েতে করেছি। কিন্তু এখন যে শর্টকাট টেকনিকটা শিখাবো, এটা বিসিএস এর কোনো গাইডে পাবেন না। শর্টকাটটা কি? একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটা 12, এটাকে যদি বাকি সবগুলো দিয়ে ভাগ যায়,
তাহলে 12ই লসাগু। 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায় না, তাহলে 12 লসাগু না। তাহলে কি করতে হবে? বিকল্প কি? বিকল্প হচ্ছে এই 12কে 1, 2, 3 এগুলো দিয়ে গুণ করবেন। 1 তো না, 1 দরকার নেই, 1 দিয়ে গুণ করলে তো 12ই হবে। এই 12কে 2, 3, 4, 5 এরকম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবেন। গুণ করলে যে গুণফলটা হবে সেটাই হবে লসাগু। কিভাবে দেখেন? 12কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 12 দুগুণে 24, 24। 24কে 9 দিয়ে যায় না, তাহলে 24 লসাগু না। 12কে 3 দিয়ে গুণ করলে হয় 3 বরং 36। 36কে 9 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তাহলে 36 হচ্ছে আমার নির্ণয় লসাগু। এটা শর্টকাট। আরো শর্টকাট আছে। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট বের করার 3-4টা স্টেপ আছে লসাগু করার, আমি 2টা দেখাই। এটা হচ্ছে একটা। আবার আরেকটা দেখাই। ধরেন 3, 6, 9, 12 এগুলার লসাগু আমি বের করব। যখন আমার থিওরিতে আপনারা বের করবেন, তখন কি করবেন জানেন? একটা একটা করে ধরে এলিমেন্ট বাদ দিয়ে দিতে পারবেন। কিরকম বাদ দিয়ে দেওয়া যায়? 3 3 দিয়ে 9কে ভাগ যায়, তাহলে 3 নাই মনে করেন, 3 একদম বাদ। 6 দিয়ে 12কে ভাগ যায়, তাহলে মনে করেন 6 নাই। 9 দিয়ে 12কে যায় না, তাহলে শুধু 9 আর 12 লসাগু বের করলেই আমার ওই 3 আর 6 লসাগু বের করতে হবে না। শুধু 9 আর লসাগু, 9 আর 12 লসাগু বের করলেই আমার অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, 9 আর 12 লসাগু শর্টকাটে আমার থিওরিতে কিভাবে বের করা যায়? 12কে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24। 24কে 9 দিয়ে ভাগ যায় না, 24 বাদ। 12কে 3 দিয়ে গুণ করলে হয় 3 বরং 36। 36কে 9 দিয়ে ভাগ যায়, তাহলে 36 হচ্ছে আমার নির্ণয় লসাগু। এটা হচ্ছে আমার লসাগু শর্টকাট টেকনিক। আপনারা কেউ কি বুঝতে পেরেছেন লসাগু কিভাবে শর্টকাটে বের করেছি? স্যার। জি স্যার। আমি হয়তো একটু ফাস্ট বলেছি, কারণ অনেকগুলো টপিক, 5টা টপিক দেখাইতে হবে, আমি একটু ফাস্ট যাচ্ছি আর কি। কেউ যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করেন, আমি আবার রিপিট করব। স্যার এখানে যদি 9 এর বদলে 7 থাকতো 7, সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমাকে আরেকটু বেশি ধাপ যেতে হতো। ধরেন আমি আরো আবার 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 দেখাই কয়েকটা সংখ্যা নিয়ে। ধরেন 3, 6, 7, 12। এখানে সেকেন্ড যে টেকনিকটা দেখিয়েছি যে 3 দিয়ে 12কে যায়, 6কে যায়, সুতরাং আমার 3 আর 6 আর ধরার দরকার নাই। 3 আর 6 বাদ, ভুলে গেলাম 3 আর 6 ছিলই না। শুধু 7 আর 12 লসাগু করব। 7কে আমরা গুণ করতে থাকি কিছু সংখ্যা দিয়ে, তো 12কে ধরেন 12কে আমরা 12 দুগুণে 24। 24কে 7 দিয়ে যায় না। 3 বরং 36, 36কে 7 দিয়ে যায় না। 4 বরং 48, 7 দিয়ে যায় না। 5 বরং 60, 7 দিয়ে যায় না। 6 বরং 72, 7 দিয়ে যায় না। 7 বরং 84, 84কে 7 আর 12 গুণ করলে যেটা গুণফলকে তো যাবেই, 84 তো লসাগু হবে, এটা কনফার্ম। যেহেতু সংখ্যাটা আপনি অ্যাবনর্মাল নিয়েছেন, সেহেতু এই জন্য আমার এই এই অনেকগুলো টেস্ট করতে হয়েছে। মানে কি, কয়টা টেস্ট করতে হয়েছে? প্রথমে 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে করেছি, 5 দিয়ে করেছি, 6 দিয়ে করেছি, 7 দিয়ে করেছি। 6টা স্টেপ আমাকে চেক করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ এই 7 সংখ্যাটাই অ্যাবনর্মাল। একদিকে হচ্ছে বেজোড়, আরেকদিকে হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকদিকে হচ্ছে 12-র সাথে কোনো গুণিতক নাই, সহমৌলিক নাই। এই জন্য সহমৌলিক পর্যন্ত এটা আমরা সংখ্যা থিওরিতে পড়াবো। এই জন্য আমাকে 7বার ট্রায়াল দিতে হয়েছে। কিন্তু পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেগুলোতে এত অ্যাবনর্মাল একটা সংখ্যা আপনাকে দিয়ে দিবে না। দিয়ে দিলে আপনি সারা জীবন মিলাইতে পারবেন না। ধরেন আপনাকে যদি আমি বলি যে 6, 12, 13, 15 এর লসাগু বের করেন, এই 13 সংখ্যাটা অ্যাবনর্মাল, মৌলিক এবং বেজোড় হওয়াতে এইটার লসাগু বের করতে গেলে নর্মাল ওয়েতেই করেন আর শর্টকাটেই করেন। শর্টকাটে আমার শর্টকাটে করলে যদি আপনার 20টা স্টেপ যেতে হয়, 20 বার গুণ করতে হয়। আর নর্মাল স্টেপ করতে গেলে আপনাকে 50টা স্টেপ যেতে হবে, 50 বার ভাগ করতে হবে, 50 বার গুণ করতে হবে। এটা কঠিন হয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে, এই বড় বড় সংখ্যার ক্ষেত্রে এই শর্টকাটটা প্রযোজ্য না। যখন উপাদান কম থাকে তখন এই শর্টকাটটা প্রযোজ্য না। তখন কি হয় জানেন? উপাদান কম থাকলে নর্মাল নর্মাল যেটা আমরা করেছি, নর্মাল সহমৌলিক উপায়ে
সেটাই সহজ হয়ে যায়। যখন একাধিক অনেকগুলো সংখ্যা থাকবে, 3টা 4টা 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 বা তারও বেশি, তখন আপনি একটা একটা করে বাদ দিয়ে দিবেন এলিমেন্ট, বাদ দিয়ে শুধু বড় সংখ্যাগুলোকে রাখবেন। বড় সংখ্যাগুলোকে দেখবেন প্রথমেই একটা বা দুইটা গুণ করলেই দেখবেন আনসার পেয়ে যাবেন। যদি একটা দুইটাতে না পান তাহলে বুঝবেন এখানে কোনো একটা সংখ্যা অ্যাবনর্মাল আছে। তখন আবার আপনার ওই শর্টকাট টেকনিকে আবার টাইম বেশি লেগে যাবে, তখন আপনাকে নর্মাল ওয়েতে করলেই একটু বিষয়টা সহজ হবে। কারো কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? গসাগুর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আগের সংখ্যাগুলোই নেই। গসাগুর ক্ষেত্রে দেখেন অন্য অন্য কয়েকটা সংখ্যা নিয়ে, ওইগুলো না নিয়ে আরো অন্য কয়েকটা সংখ্যা নিয়ে, ধরেন 4, 6, 8, 12। লসাগু বের করার সময় যেমন বড় সংখ্যাটাকে টার্গেট করেছিলাম, গসাগু বের করার সময় ছোট সংখ্যাটাকে টার্গেট করব। তাহলে কি লাভ হবে বলেন তো? যদি ছোট সংখ্যা দিয়ে বড় সবগুলাকে ভাগ যায় তাহলে ছোটটাই লসাগু। যেমন দেখেন 4 দিয়ে 8কে ভাগ যায়, 4 দিয়ে 12কে ভাগ যায়, কিন্তু 4 দিয়ে 6কে যায় না, তাহলে 4 লসাগু না। তাহলে কি করতে হবে? ওই আগের মতোই 2 দিয়ে শুরু করতে হবে। কি করতে হবে? 4কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, ভাগফলটা কত? 2। এবার 2 দিয়ে টেস্ট করব বাকিগুলোকে ভাগ যায় কিনা। 2 দিয়ে 6কে যায়, যায়। 2 দিয়ে 8কে যায়, যায়। 2 দিয়ে 12কে যায়, যায়। তাহলে 2 হচ্ছে আমার নির্ণেয় গসাগু। কেউ কি বুঝতে পেরেছেন টেকনিকটা? জি স্যার। কে বুঝতে পারেন না এই টেকনিকটা? একজনও যদি না বুঝেন, ওই যে একটা অ্যাডে বলে না সার্ফ এক্সেলের মোজা নোংরা করো, বাচ্চারা মোজা নোংরা করো, বাদ যাবে না একটি শিশু। আমার কথা হচ্ছে বাদ যাবে না একজনও ছাত্র, সবাইকে বুঝতে হবে প্রত্যেকটা টেকনিক, কারণ একটা স্টেপ না বুঝলে পরের স্টেপে আর বোঝা যাবে না। আমরা এবার নতুন জিনিস দেখাই, পিথাগোরিয়ান ট্রিপলেট ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় পিথাগোরীয় ত্রয়ী। পিথাগোরীয় লিখলাম না, টাইম শর্ট করলাম, টাইম বাঁচালাম, আমি শুধু ত্রয়ী লিখি। আচ্ছা, ত্রয়ী মানে কি? ট্রিপলেট মানে কি? ট্রিপলেট ইংলিশে বলা হয় ট্রিপলেট মানে কি? আপনারা আহ কি বলে এটাকে, ওই ত্রয়ী উপন্যাস নাম শুনে না কথাটা? বাংলা সাহিত্যে অনেকেই ত্রয়ী উপন্যাস লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তারপর পথের পাঁচালী, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, এই 3টা হচ্ছে কি ত্রয়ী উপন্যাস। এটাকে আবার চলচ্চিত্রে রূপ দিয়েছেন সত্যজিৎ রায়। ত্রয়ী উপন্যাস মানে হচ্ছে 3টা উপন্যাস, কিন্তু 3টার কাহিনী একই রকম, চরিত্র একই, 3টা মিলে একটার পরে একটা। কেউ যদি বলে আমি প্রথমটা পড়ে আর পড়বো না, উপন্যাস শেষ। আবার কেউ যদি বলে যে আমি প্রথমটা পড়ে আবার দ্বিতীয়টা পড়বো, প্রথমটার কাহিনী দ্বিতীয়টাতে জড়িত, এটাকে ত্রয়ী উপন্যাস বলা হয়। পিথাগোরীয় ত্রয়ী মানে কি জানেন? 3টা সংখ্যা জোড়ায় জোড়ায় থাকবে, জোড়া না, জোড়া বললে ভুল হবে, জোড়া মানে হচ্ছে 2টা সংখ্যার জোড়া, আর ত্রয়ী মানে হচ্ছে 3টা সংখ্যার জোড়া, 3টা সংখ্যার একটা গ্রুপ, গ্রুপে গ্রুপে থাকবে। এটা যদি আমরা পরীক্ষা হলে ঢোকার আগেই মাথায় নিয়ে যাই, তাহলে পরীক্ষার হলে আমাকে অনেক ক্যালকুলেশন শর্ট হয়ে যাবে। কিরকম? 2-3টা পিথাগোরীয় ত্রয়ী আমি উদাহরণ হিসেবে লিখিয়ে দিই। ধরেন 3, 4, 5, একটা একটা ট্রিপল, একটা ট্রিপলেট। আবার 6, 8, 10, এটা একটা ট্রিপলেট ত্রয়ী। আবার ধরেন 5, 12, 13, এটা একটা ট্রিপলেট। এরকম 4-5টা ট্রিপলেট আছে যারা 20-এর নিচে বা 10-এর, 5 থেকে 10-এর মধ্যে সংখ্যা দিয়ে, বা এক কথায় যেগুলো পরীক্ষায় আসার মতো, কঠিন ট্রিপলেট দিবে না। মনে করেন 24, সরি, ধরেন 7, 24, 25, এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। মানে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার হবে। বাসায় বসে ক্যালকুলেশন করে দেখেন। কিন্তু এটা আপনার পরীক্ষায় আসবে না। কেন আসবে না বলেন তো? কারণ ক্যালকুলেটর নট অ্যালাউড। আপনি এই 24 স্কোয়ার যোগ করতে, 25 স্কোয়ার করতে, আবার 7-এর স্কোয়ার করতে, এগুলো যোগ করতে অনেক সময় চলে যাবে। কিছু সূত্র আছে, সূত্র দিয়ে ট্রিপলেট নিজে নিজে বানানো যায়। দেখেন 9 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার
ইকুয়ালস টু 41 স্কোয়ার। বাসায় বসে দেখেন হয়ে যাবে। আমি কিন্তু এগুলো মুখস্থ বলতেছি, মুখস্থ করিনি কখনো, ডাইরেক্ট বলে ফেলতেছি, বিজোড় সংখ্যা দিয়ে করতেছি। 11 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার ইকুয়ালস টু 61 স্কোয়ার। করে দেখেন বাসায়, ক্যালকুলেশন ঠিক হবে। এত কঠিন গুলো পরীক্ষা আসবে না, আমি সহজগুলো আমি দেখাই আপনাকে। পিথাগোরিয়ান ট্রিপলেটের বিষয়টা কি, সুবিধাটা কি? আপনারা বলেন তো কয় ধরনের অঙ্কে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ হয়? পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি, জানি না? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ধরেন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অতিভুজের মান ধরেন 5, লম্বের মান হচ্ছে ধরেন 3, ভূমির মান হচ্ছে এক্স, ইকুয়ালস টু হোয়াট আপনাকে বের করতে বলেছে। কিভাবে করব আমরা? নিয়ম কি? কেউ যেন আমাকে একটু হেল্প করেন। অতিভুজ কোনটা? 3 স্কয়ার। 5 না, ও এটা অতিভুজ। 5 5 অতিভুজ হচ্ছে 5, সরি 5 লিখলাম, এটা হচ্ছে অতিভুজ। 5 দিয়ে অতিভুজ কিভাবে চিনলাম? এটা দুইটাকে যোগ করে পাই। না না, যোগ করে না। সমকোণের বিপরীত বাহু ইয়েস ইয়েস, অতিভুজ কিভাবে চিনবো? এটা হচ্ছে সমকোণ, সমকোণ থেকে সমকোণের উল্টা বিপরীত দিকে কোণ। একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দিলে যে কোনাকুনি বাহুটা, সবচেয়ে বড় যে বাহুটা, এটার নামই হচ্ছে অতিভুজ। আচ্ছা, এটা লম্ব কারণ উলম্ব ভাবে আছে, এটা ভূমি কারণ অনুভূমিক ভাবে আছে। অনেক সময় কিন্তু উল্টা হয়, কিন্তু এটা লম্ব হয়ে যায়, এটা ভূমি হয়ে যায়, অনেক সময় হয়। কিভাবে হয়? যখন ত্রিকোণমিতি অঙ্ক করলে আপনারা দেখবেন, যখন বলবে এটা নির্ণয় কোণ দেওয়া আছে, এটা 30 ডিগ্রি, বলেছে এক্স এর মান বের করো, তখন কিন্তু এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। এই উল্টাপাল্টা করতে গেলে আবার অনেকে ছাত্ররা অঙ্কটা ভুল করে ফেলে। তো এইসব উল্টাপাল্টা যেন চিন্তা করতে না হয়, কোনটা লম্ব কোনটা ভূমি, চিনতে যেন আবার চেনার জন্য আমার দরকারই না লাগে, এবং এখন যে আমি ক্যালকুলেশনটা করব, এই ক্যালকুলেশনটাও যেন করা না লাগে, আমি যেন 3 আর 5 দেখে বলে দিতে পারি এক্স এর মান 4 হবে। এই জন্যই এই পিথাগোরিয়ান ট্রিপলেট শর্টকাটটা আমি আবিষ্কার করেছি। কিরকম? আমরা একটু এবার শর্টকাটে যাই, নর্মাল নিয়মটাকে দেখাই কিভাবে আমি এক্স এর মানটা বের করব। নর্মাল নিয়ম অনুযায়ী অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস ভূমির মান দেওয়া আছে এক্স, এক্স স্কয়ার। এটা কি করব? সমীকরণ সমাধান করব। এক্স আসবে বাম পাশে, মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। যেহেতু আমার এক্স এর মান দরকার, এক্স কে পজিটিভ রাখতে হবে, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান সমান 25 মাইনাস 9 সমান সমান 16। আচ্ছা, এক্স এর স্কোয়ারের মান হচ্ছে 16, তাহলে এক্স এর মান কত? রুট ওভার 4। 16। হ্যাঁ, রুট ওভার 16 মানে হচ্ছে 4। প্লাস মাইনাস 4, মাইনাস গ্রহণযোগ্য না, কারণ ত্রিভুজের বাহু কখনো নেগেটিভ হতে পারে না। তো এই যে অঙ্কটা আমি এটুকু করলাম, আমার কতটুকু সময় গেল? অনেক সময় গেল। আচ্ছা, আপনি কি জানেন ত্রিকোণমিতি ছাড়াও অনেক জায়গায় পিথাগোরাসের উপপাদ্য লাগে, কাজে লাগে। যেমন ধরেন ওই যে ডাকের অঙ্ক করতে গেলে সমীকরণ আসছে আসছে আসছে, হঠাৎ করে দেখা যায় পিথাগোরাসের উপপাদ্য চলে আসছে। তারপর ধারার অঙ্ক করছেন, হঠাৎ করে সমীকরণ চলে আসছে, সমীকরণে দেখেন যে পিথাগোরাসের 3টা মান চলে আসছে, যোগ বিয়োগ করে বের করতে হবে, স্কয়ার করে। আবার ধরেন জ্যামিতির অঙ্ক করছেন, ত্রিকোণমিতি না জ্যামিতি করছেন, বৃত্তের অঙ্ক, এখানে পিথাগোরিয়ান ট্রিপলেট চলে আসছে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দিছে। কিরকম? এই যে একটা এক ধরনের অঙ্ক আসে দেখবেন, খুব কমন আসে, বৃত্তের অর্ধেক অঙ্ক আসে এই থিওরির উপর। একটা বৃত্ত, বৃত্ত একে বলা আছে কেন্দ্র থেকে একটা জ্যা দেওয়া আছে, এই জ্যাটার মান হচ্ছে ধরেন 6 সেন্টিমিটার, আর এই লম্বটার দূরত্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার। বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত। এরকম অঙ্ক প্রচুর আসে। কি করব? ব্যাসার্ধটা আমরা মনে মনে কল্পনা করব, আঁকবো, এখানে আঁকলাম, আঁকার পরে কি হলো, আমার এখানে একটা সমকোণী ত্রিভুজ হইলো, এই ত্রিভুজটাকে আমরা বাইরে বের করে আনি। এরকম না ত্রিভুজটা? সরি, এরকম না, এরকম, এরকম, এই বেটা কোনাকুনি হচ্ছে কেন?
এইরকম এরকমের মধ্যে এই বাহুটার মান দেওয়া ছিল উলম্বটা 4, এটা দেওয়া আছে 4, এটার মান কত? অর্ধেকটুকু, 6 এর অর্ধেক, পুরো যেটা ছিল 6, তাহলে এটার মান 6 এর অর্ধেক মানে 3। বলেছে ব্যাসার্ধের মান কত? x ইকুয়ালস টু হোয়াট। আবার আপনাকে দেখবেন এই যে এরকম এই আগের যোগ বিয়োগটা যেটা করলাম নরমাল ওয়েতে করলে আপনাকে এই যোগ বিয়োগটা করতে হবে। এক কথায় আমি বোঝাতে চাচ্ছি এই পিথাগোরীয় ত্রয়ীটা আমার অনেক অঙ্কে লাগে। 15টা অঙ্কের মধ্যে দেখবেন যে 4-5টা অঙ্কে আমার পিথাগোরাসের সূত্রটা কোনো না কোনো ভাবে লাগে। তো এইগুলো করতে গেলে আমার প্রচুর সমীকরণ, এই সমীকরণটা সমাধান করতে অনেকটা টাইম নষ্ট হয়। আমি যদি আগেই এই 10-এর নিচে সংখ্যাগুলো থেকে শুরু করে বা 20-এর নিচে সংখ্যাগুলো কয়েকটা মনে রাখি এরকম ট্রিপলেট, তাহলে কি হবে বলেন তো? আমার টাইম অনেক সেভ হবে। কিরকম? ধরেন এখানে আমি যখন দুইটা মান যখন দেখবো, একটা আছে 3 4 একটা 3, তাহলে আমরা এই অঙ্কটা করারই দরকার নাই, আমরা জানি সমকোণী ত্রিভুজের দুইটা, একটা 3 একটা 4 একটা 5, কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ জানারই দরকার নাই আমার, ডাইরেক্ট 3 4 5। আচ্ছা, আবার দেখেন বলছে সমকোণী ত্রিভুজের একটার মান 5, একটা 4, একটা হোয়াট। সো এটা একটু আগে করালাম, অন্য একটা করাই। ধরেন বললো একটার মান 6, একটার মান 8, অতিভুজের মান কত? হোয়াট। আমার করারই দরকার নাই, কারণ আমরা জানি 6 8 10 এটা একটা পিথাগোরান ট্রিপলেট, মানে এটার মান নিঃসন্দেহে 10 হবে। বাসায় বসে নিজের এবার করেন, এটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট। আর একটু আগে দেখছিলেন না কিছু মান সংক্ষেপে আমি করে ফেলছিলাম, এটা একটা থিওরি আছে। থিওরিটি কি জানেন? বেজোড় সংখ্যার বর্গ 5, 5 এর বর্গ তার অর্ধক্রমিকের সাথে ট্রিপলেট উৎপন্ন করে। অর্ধক্রমিক কি? আচ্ছা 5-এর বর্গ কত? 25, 25-এর অর্ধেক দুইটা সংখ্যা, ক্রমিক সংখ্যা দুইটা কে কে? 12 আর 13, তাই না? 12 আর 13 যোগ করলে 25 হয় না? 12 আর 13-র সাথে 25, তাহলে কি হবে জানেন? এই যে 5 12 13, এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। আর অঙ্ক করার দরকার নাই, 5 12 13। ধরেন আপনার অঙ্কটা আসছে এরকম, এরকম না, আরো এরকম, এরকম দিয়ে বলতেছে লম্বটার মান 5, অতিভুজটার মান 13, বলেন ভূমিটার মান কত? আপনারা কেউ একজন অঙ্কটা না করে বলে দেন তো ভূমিটার মান কত হবে? 12। 12 স্যার। মানে কি আমার টাইম অনেক সেভ হলো, আমার লম্ব চিন্তা করার দরকার নাই, ভূমিও চিন্তা করার দরকার নাই, অতিভুজ চিন্তা করার দরকার নাই, ওই ক্যালকুলেশনও করার দরকার নাই। এরকম আরো 2-3টা পিথাগোরিয়ান ট্রিপলেট আছে, এগুলো আমরা অঙ্ক করার সময় আস্তে আস্তে দেখাবো। আবার আরেকটা শর্টকাট দেখাই, আরো কিছু শর্টকাট দেখাই। আরো কিছু শর্টকাট হচ্ছে, দেখেন সমীকরণ সমাধানের কিছু শর্টকাট আছে। কিরকম? যেমন একটু আগেই আমরা করছিলাম, আবার এখানে ফিরে যাই, একটু আগে যে অঙ্কটা করলাম এখানে একটু শর্টকাট আছে। এই যে এই দুইটা লাইন, সরি এই দুইটা না, এই 3টা লাইন যে আমি করলাম, এই 3টা লাইনে আমি মাঝখানের লাইনটা স্কিপ করব। এই মাঝখানের লাইনটা আমি চিন্তা করব না, ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে চলে আসব। কিভাবে? যাদের ব্রেন ফাস্ট তারা এটা পারেন, যাদের ব্রেন ফাস্ট তারা এটা পারেন। ধরেন আপনাকে আবার লাইনটা লিখি, 5 সমান সমান x প্লাস 3, বলেছে x এর মান বের করো। আমরা নর্মাল ওয়েতে কি করি? x কে বাম পক্ষে আনি, মাইনাস এক্স সমান সমান প্লাস 3 মাইনাস 5। তারপরে লাইনে কি করি? উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি, প্লাস এক্স সমান সমান -3 প্লাস 5। পরে 5 থেকে 3 বিয়োগ করে বলি 2। কেন? এই লাইনটা যদি আমি চিন্তা না করতাম কি সমস্যা হইতো? ডাইরেক্ট এটা কল্পনা করা যায় না। কিভাবে কল্পনা করা যায়? যখনই আপনি বাম পক্ষে আনবেন, যেহেতু আপনি জানেন মান বের করতে হবে এক্স এর, ডান পক্ষে পজিটিভ ছিল, বাম পক্ষে আনলে আপনার নেগেটিভ হয়ে যাবে, কিন্তু আপনার তো নেগেটিভ -x এর মান দরকার নাই, দরকার +x এর। সুতরাং প্রত্যেকটাই যখন লিখবেন ব্রেনকে আগে উল্টায় দেন, ব্রেনকে একটা প্রোগ্রাম, ব্রেনকে একটা কমান্ড দিয়ে রাখেন, যাই লিখবেন উল্টা লিখবা, ট্রান্সফার করবা ঠিকই কিন্তু যাই লিখবা উল্টা লিখবা। কিরকম? আমার এক্স বাম পক্ষে আনলে -x হওয়ার কথা, আমি লিখবো +x, উল্টা লিখলাম।
সারা জীবন যা শিখে আসছি তা উল্টা লিখবো এখন। ডান পক্ষে ছিল +3, আমি এটাকে ইচ্ছা করে উল্টা লিখবো, -3 লিখবো। 5 কে ডান পক্ষে নিলে হওয়ার কথা -3, এটাকে ইচ্ছা করে উল্টা লিখবো, লিখবো +3 +5। তাহলে আমার একটা লাইন আমার কমলো। এটা হচ্ছে একটা টেকনিক। এটা করতে গেলে অনেক ছাত্র আমাকে, মানে আমি যখন অঙ্ক করাই দেখা যায় প্রায় 30 to 40% ছাত্র এটা ধরতে পারে না ফার্স্ট লাইনে। প্রশ্ন করে বসে, ভাই আপনি যে কনভার্ট চেঞ্জ করলেন, পক্ষান্তর করলেন, আপনার এখানে তো উল্টা করছেন, স্যার মাইনাস আরেকভাবে করলে হয় না? কিভাবে বলেন? স্যার এই ফার্স্টের লাইন যেমন 5 সমান x প্লাস 3 লেখা, হ্যাঁ তো আমি তো x এর মানই বের করবো, তো 3 ডিরেক্ট 5 এর সাথে হ্যাঁ দিয়ে দিই হ্যাঁ, আমি। নাইস নাইস, ভালো কথা বলেছেন, এটাও একটা শর্টকাট। উনি বলেছেন যে 5 সমান সমান x প্লাস 3, আমার x কে বাম পক্ষে আনতেই হবে এমন কোনো কথা না, আমি শুধু 3টাকে এই পাশে নিয়ে আসি, 5 নিয়ম অনুযায়ী আনি, চিহ্ন চেঞ্জ না করে, 5 মাইনাস 3 সমান সমান x, তাহলে 2 সমান সমান x, 2 সমান সমান x। তাহলে এই যে এটা করলাম, ডান পক্ষে আমার x বের হয়ে গেল। আপনার এই থিওরিটাও সঠিক, কিন্তু এই থিওরিটা সবসময় প্রযোজ্য হবে না। কখন হবে না জানেন? ধরেন জটিল সমীকরণ যদি থাকে, ধরেন বললো যে 5 স্কোয়ার সমান সমান x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই ক্ষেত্রে আবার আপনার এইটা প্রযোজ্য হবে না, এটা করলে আপনার আবার টাইম বেশি লাগবে, উল্টা হবে। এই ক্ষেত্রে আবার আমার থিওরিটা বেশি সুবিধা হবে। বাম পক্ষে x মাইনাস 1 কে মাইনাস না দিয়ে প্লাস সহ নিয়ে আসেন, পরে ডান পক্ষটাকে কনভার্ট করুন। এটা হচ্ছে আমার যোগ বিয়োগের আরেকটা টেকনিক। এবার আরেকটা টেকনিক দেখাই সমীকরণ সমাধানের শর্টকাটের সেই সমীকরণ সেই এই বৈশিষ্ট্য হচ্ছে ধরেন একটা একটা সমীকরণ লিখি, শর্টকাট কিভাবে করা যায়। ধরেন বলেছে x²/2 মাইনাস 3x/9 প্লাস 10 equals to 0, বলেছে x এর মান বের করো। ধরেন মিডল ফ্যাক্টর করতে হবে। আমরা কি করি বলেন তো? নরমালি কি করি? নরমালি আমরা যেটা করি, আমরা এই 2 আর 9 এর লসাগু বের করি। লসাগু বের করে কি লিখি? 9 দুগুণে 18, 18 হচ্ছে লসাগু, বিরাট একটা টান দিলাম, দিয়ে 2 দিয়ে 18কে ভাগ দিলাম, ভাগফল হচ্ছে 9, এই 9 দিয়ে আবার x কে গুণ করি, পাবো কত? 9x²। চিহ্ন মাইনাস আছে, দিলাম মাইনাস। আবার আবার চিন্তা করি, দেখেন ব্রেনকে কয়টা ক্যালকুলেশন করতে হচ্ছে, 4টা ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছি। 9 দিয়ে 8কে ভাগ করব, ভাগফল হচ্ছে কত? সরি, 9 দিয়ে 18কে ভাগ করব, ভাগফল হচ্ছে 2, এই 2 দিয়ে আবার 3x কে গুণ করব, হবে কত? 6x। ফাইন, আবার চিহ্ন দিলাম প্লাস, 10 এর নিচে মনে মনে হচ্ছে 1, 1 দিয়ে 18কে ভাগ করলে হয় 18, আর 18 দিয়ে 10কে আবার গুণ করলে হয় 180 সমান সমান 0। 0 না, ডান পক্ষে ধরেন 5 ছিল মনে করেন, 5 ছিল মনে করেন, তাহলে 5 5ই থাকবে। পরের লাইনে কি করব? আসবে 9x² মাইনাস 6x প্লাস 180 ইকুয়ালস টু কি? 5 18 90, পরে আবার ডানে আনো বামে আনো, অনেক কাহিনী। এইটাকে যদি আমি একটু শর্টকাট করতে চাই, এটাকে শর্টকাট করলে কি করা যায় বলেন তো? আবার লিখি রাশিটা, হ্যাঁ, ছিল x²/2 মাইনাস 3x/9 প্লাস 10 টু 0। এই 9 আর 2 এর লসাগু তো আগে বের করতেই হবে, করবো আবার আগের মতো। 18 আমরা হয়েছে, আমরা লসাগু করব না, কি করব বলেন তো? ডাইরেক্ট এই সমীকরণটাকে 18 দিয়ে গুণ করে দিব, কল্পনা করবো মনে মনে, লিখবো না। 18 দিয়ে গুণ, 18 দিয়ে গুণ, 18 দিয়ে গুণ, 18 দিয়ে কাটলে 9, 9x² লিখলাম 9x² মাইনাস 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 6x ইকুয়ালস টু 180, সরি প্লাস এই 10 18 গুণ করতে হয় নাই, কারণ শূন্যটা জাস্ট 18 উপরে বসে গেছে, 18 উপরে শূন্যটাকে বসাই দিছি, 180 ইকুয়ালস টু 0। তাহলে বলেন এখানে কি আমার অনেক কম লেগেছে না বেশি লেগেছে? ব্রেনকে অনেক স্টেপ কম কল্পনা করতে হয়েছে না বেশি কল্পনা করতে হয়েছে? ইজি হয়েছে এবার। অনেক ইজি হয়েছে। আচ্ছা, এবার আমরা আরো কিছু দেখি।
আরো কিছু ঠিক আচ্ছা, জাভেদ ইকবাল হ্যান্ড রেজ করেছেন। জাভেদ ইকবাল কি প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন নাকি আহ, না এটা বলছেন? অনেক আগে করছিলাম স্যার, একবার বলতেছিলেন। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, ইটস ওকে। এগুলো হচ্ছে সমীকরণ সমাধানের কিছু শর্টকাট। আরেকটা শর্টকাট বলি। কি শর্টকাট? প্রশ্ন নিব, যারা প্রশ্ন করতে যাচ্ছেন ম্যাথ সংক্রান্ত বা কোর্স সংক্রান্ত প্রশ্ন উত্তর নিব। আরেকটা শর্টকাট দেখি কি যেন বাকি ছিল, আরেকটা 5টা টাইপের শর্টকাট আজকে দেখাবো বলেছিলাম। 18 ও কি ঘাত, স্যার বলেন। 18 কি ওই সমান সমানের ওই পাশে গুণ হবে না? হ্যাঁ, ওই পাশে গুণ হবে। যা দিয়ে গুণ করবো উভয় পক্ষে গুণ করবে, গুণ করতে হবে। 18 দিয়ে শূন্যকে গুণ করলে তো শূন্যই থাকে। যদি 5 থাকতো তাহলে 5 × 18 = 90। আচ্ছা, 5 × 18 = 90 কিভাবে বুঝলাম? আমি তো নামতা মুখস্থ করি নাই। আমি কি 18 নামতা মুখস্থ করেছি? বলেন। এই 5 × 18 আমি তো সাবকনশিয়াস মাইন্ডে, আমি তো নামতা মুখস্থ করিনি। কেউ কি করেছেন? কেউ কি আছেন 1 থেকে 20 পর্যন্ত সবগুলো নামতা মুখস্থ করেছেন? কেউ কি আছেন? 7 অঙ্ক কত কেউ বলতে পারবেন মুখস্থ? 7 যোগ বিয়োগ না করে? 49 আমি করি করি নাই। হ্যাঁ, 49 মনে হয়। আচ্ছা, না, 7 × 7 = 49। 7 17 হ্যাঁ, নামতা বলছি। আমি নিজেও করিনি। করার কোনো মানে নাই, করলে ক্ষতি হবে। বেশি পড়লে ক্ষতি হয়, আপনি কি জানেন? সাধারণ জ্ঞান যদি আপনি বেশি পড়েন আপনার যে পরীক্ষায় ফেল করবেন। বেশি পড়লে আবার ক্ষতি হয়। ব্রেন ভারী করলে অন্য দিক থেকে আপনার ব্রেন দুর্বল হয়ে যায়। একজন মানুষ কোনোদিনই সব জানতা সংশয় হইতে পারে না। এই জন্য আপনার ব্রেনকে রিল্যাক্স দিতে হবে, ব্রেনকে টাইম দিতে হবে। ইউ মাস্ট গিভ সাম রুম, সাম স্পেস ফর ইউর ব্রেন। এখন এই 18কে 5 দিয়ে যে আমি গুণ করেছি সাবকনশিয়াস মাইন্ডে, কিভাবে করেছি বলেন তো? একটু আগে দেখিয়েছি টেকনিক, বলেন তো প্রথমে কিভাবে স্যার করেছি? 10 দিয়ে গুণ করছেন 5 কে, তারপর স্যার তার সাথে কাছাকাছি। 10 দিয়ে গুণ 5 করেছি, পরে 8 দিয়ে গুণ করেছি, 8 এটা গুণ। কঠিন হয়ে গেল। এটাকে স্যার আমি আমি বলেছিলাম বলি, কি? হ্যাঁ, বলেন। 5কে প্রথমে 20 দিয়ে গুণ করছি, ইয়েস, তারপর এক্স্যাক্টলি। হচ্ছে কে 2 বলছেন দিয়ে আপনি? গুণ নামটা করে কি? বাদ দিই। নামটা কি? স্যার ইসরাত। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলেছিলাম কি রাউন্ড ফিগার 18-র কাছাকাছি রাউন্ড ফিগার কে? 20। 5 20 100 মুখস্থ। 20-এর নামও তো আমরা মুখস্থ করবো। বাকি কত? 2 বাড়তি নিয়েছিলাম, 2 ধার নিয়েছিলাম, 2 ফেরত দেই। 5 দুগুণে 10, 100 থেকে 10 ফেরত দিয়ে দিই 90। আমাকে গুণ করতে হয়নি। আচ্ছা, এখন আহ, যখন আপনারা এই শর্টকাট, এখন আমি যে শর্টকাট টেকনিক গুলো ব্যাখ্যা করছি, কারো কাছে মনে হতে পারে উফ পেইনফুল মনে হচ্ছে, এর যেহেতু আমার নর্মাল সারা জীবন যা শিখে এসেছি এটাই সহজ ছিল। এটা খুব স্বাভাবিক। আপনার কাছে এটা আগেরটাই সহজ মনে হবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি সারা জীবন ওটাতে হ্যাবিচুয়েটেড। আপনি নতুন জিনিস সহজে নিতে আপনার ব্রেন, মানুষের টেন্ডেন্সি এটা। 2009 সালে যখন সরকার ঘোষণা করলো আমরা ডিজিটাল বাংলাদেশ করব, গ্রামের চায়ের দোকানে আড্ডা হতো, ইস ডিজিটাল করে ফেলবে, ধর আরো মোবাইল আরো ঝামেলা হয়েছে। এই ডিজিটাল মিজিটাল করে আরো ঝামেলা হয়েছে। আগে কি সুন্দর অফিসে যেতাম, কাগজ দিয়ে দরখাস্ত দিতাম, হ্যাঁ, বিল পরিশোধ হয়ে যেত। কাগজে লিখতাম, টাকা নিয়ে যাইতাম, টাকা দিতাম, আমার কারেন্ট বিল পরিশোধ হয়ে যেত। এখন মোবাইলে যাও, ইন্টারনেট করো, ইন্টারনেটের দোকানে যাও, খুব কঠিন মনে হচ্ছে 2-3 বছর। অথচ 14-15 সালে যখন সবার হাতে স্মার্টফোন, এখন তো আপনি ঘরে বসেই রাত 2টার সময় আপনার ইচ্ছে হয়েছে, আপনি রাত আপনি আপনি নাইট জব করেন, মনে করেন নাইট ডিউটি করেন, সারাদিন আপনার সময় নাই, ঘরে বসে ঘুমায় ঘুমায় আপনি কিন্তু এই মোবাইলে টিপে আপনি কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে দিচ্ছেন। অর্থাৎ কোনো জিনিসই মানুষ প্রথমে সহজে নিতে পারে না, কিন্তু যখন ওটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যায় তখন কিন্তু তার আর পুরোটা অ্যানালগটা ভালো লাগে না। তো এই যে শর্টকাট গুলো আমি করছি, আমাকে কিন্তু আপনাকে যদি আপনি প্রয়োগ করতে চান আজকে এই মুহূর্তে, আপনাকে মনে হবে না কঠিন, পারছি না, টাইম লেট হচ্ছে। কিন্তু কয়েকদিন ট্রাই করে যখন একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, আস্তে আস্তে আপনার মজা লাগা শুরু করবে। যেমন আমি কিন্তু হ্যাবিচুয়েটেড, এখন এইসব ক্যালকুলেশন আমি সাবকনশিয়াস মাইন্ডে করি, জাস্ট বিলিভ মি। আমি চিন্তাই করি না, সাবকনশিয়াস মাইন্ডে আমাকে বলে দেয় 5 × 7 = 90, 5 × 19 = 95, 5 × 17 = 85, 5 × 17 = 85 মুখস্থ বলেছি আমি, আমি 17 নামতা মুখস্থ করিনি। আচ্ছা, এবার আমরা বলি কিছু নামতা এবং কিছু সূচক আপনাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কিছু পাওয়ার, সব পাওয়ার মুখস্থ করার দরকার নাই। কিছু ঘাত মুখস্থ করতে হবে। 5 নাম্বার শর্টকাট টেকনিক, ঘাত ও নামতা মুখস্থ। আগে নামতা বলি। নামতা কি? 1 থেকে 10-এর নামতা ঠাড়া মুখস্থ।
8 নং 72, 7 নং 63, 9 11 99, সরি 11 10 বাইরে চলে গেছে। ধরেন 3 নং 27, 6 নং 54, এগুলো সম্পূর্ণ মুখস্থ করতে হবে এবং এগুলো পরীক্ষার হলে টাইম নিয়ে চিন্তা করলেই আপনি পিছিয়ে যাবেন। বলবেন না কতটুকু সময়ই বা লাগে, 7 নং 63 আমার মুখস্থ, আর 7 নং একটু চিন্তা করে মুখস্থ করছি। এই একটু চিন্তা করছেন না, চিন্তা হয়তো আপনি করেছেন মাত্র 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড, কিন্তু এই যে চিন্তা করেছেন সেই চিন্তাটা আপনার ব্রেনকে ক্লান্ত করেছে। ফলে দেখবেন 7টা 8টা অঙ্ক করার পরে 9 নম্বর অঙ্কটা বা 10 নম্বর অঙ্কটা করতে গিয়ে আপনার চিন্তা করতে গিয়ে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন। যে স্পিডে আপনি বাড়িতে অঙ্কটা করতে পারতেন, পরীক্ষার হলে গিয়ে সেই স্পিডে অঙ্কটা করতে পারছেন না, আপনি স্লো হয়ে যাচ্ছেন। আচ্ছা, দেখেন সবাই এসে বলে আরে পারা অঙ্কটা ভুল করলাম, কেন বলেন তো? কারণ আপনি ক্যালকুলেশন করতে করতে ব্রেন টায়ার্ড হয়ে গেছে এই জন্য। আচ্ছা, আর কিছু নামতা মুখস্থ করব। 11 নামতা আমরা মুখস্থ করব না, টেকনিক দিয়ে জানবো। কি? যত দিয়ে গুণ করব তত দুইটা তত সংখ্যা হবে। 3 দিয়ে গুণ করলে 2টা 3, 33। 9 দিয়ে গুণ করলে 2টা 9, 99। 10 11 110 মুখস্থ করা লাগে না, কারণ 10 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ দিলে লাস্টে একটা শূন্য বসে। হাতিকে 10 দিয়ে গুণ করলে কত হবে বলেন তো? হাতি ইন্টু 10 সমান সমান কত? হাতি লাস্টে শূন্য। ঠিক আছে, আপনি 495কে 10 দিয়ে গুণ করলে কি হবে? লাস্টে একটা শূন্য। এটা আমার মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, 11 নামতা মুখস্থ করলাম। 12 নামতা মুখস্থ করতে পারেন যেগুলোর মান 100 নিচ পর্যন্ত, সেগুলো মুখস্থ করেন। 7 12 84, 8 12 96। এরপর আর মুখস্থ করার দরকার নাই। 9 12 108 মুখস্থ করার দরকার নাই, যদি আমি করে ফেলেছি দরকার নাই। 13 নামতা দরকার নাই, 14 নামতা দরকার নাই, 15 নামতা মুখস্থ করা দরকার, কারণ 5-এর গুণিতক, এই জন্য পরীক্ষায় প্রচুর লাগে কাজে। 15 নামতাটা আপনি 11-র পরে আপনি 15 নামতাটা মুখস্থ করবেন, আপনার পরীক্ষায় অনেক টাইম বাঁচিয়ে দিবে। 6 15 90, 5 15 75, 4 15 60, 3 15 45, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, আর কিছু নামতা মুখস্থ করতে হবে। কত জানেন? 20-এর নামতা মুখস্থ করবেন। কেন 20-এর নামতা আসলে মুখস্থ করা কঠিন না, কারণ এটা 2-এর গুণিতক তো, লাস্টে শূন্য আছে। জাস্ট 2-এর নামতা মুখস্থ করলেই 20-এর নামতা অটোমেটিক মুখস্থ। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 মানে 60, 7 দুগুণে 7 দিয়ে 20কে গুণ করি, 7 দুগুণে 14 মানে 140। এগুলো মুখস্থ করা দরকার নাই, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এই নামতাগুলো আপনারা মুখস্থ করবেন। এবার বলি পরীক্ষায় কিছু ঘাত মানে পাওয়ার আপনাকে মুখস্থ করতে হবে। কিছু ঘাত মুখস্থ করলে পরীক্ষায় আপনি প্রচুর অ্যাডভান্টেজ পাবেন। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি, এটাই আমাদের লাস্ট শর্টকাট টেকনিক। একটু তাড়াহুড়াই করেছি অবশ্য, কারণ আবার কোশ্চেন আনসার দিতে হবে, 12টার আগে শেষ করতে হবে। ঘাত হচ্ছে কি? প্রথমে কিছু বর্গ বলে দিই, এগুলোর বর্গ মুখস্থ করতে হবে। কোনগুলার বর্গ মুখস্থ করতে হবে? 1 থেকে 15 এর বর্গ মুখস্থ করতে হবে। 20-এর বর্গ মুখস্থ করতে হবে। 25-এর বর্গ মুখস্থ করতে হবে। 25 25 625। 20-এর বর্গ মুখস্থ করা সহজ, কারণ কি লাস্টে শূন্য আছে। জাস্ট 2-এর বর্গ 4, আর শূন্য বিশিষ্ট কোনো সংখ্যাকে বর্গ করলে 2টা শূন্য আসে, 400। ইজি, মুখস্থ করতে হবে না। আর 1 থেকে 15 বর্গগুলা খাতায় লিখে ফেলবেন। 1 স্কয়ার ইকুয়ালস টু 1, 2 স্কয়ার ইকুয়ালস টু 4, 3 স্কয়ার ইকুয়ালস টু 9, 4 স্কয়ার ইকুয়ালস টু 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, 11 11 121। এই যে 11 স্কয়ার 121, এটা আপনি পরীক্ষার হলে চিন্তা করবেনই না, প্রশ্নই আসে না। এবং এই মনে করেন চিন্তা করলাম মনে নাই, 11-কে 11 দিয়ে গুণ দিয়ে 11-কে 11 আবার গুণ দিলাম, 11-কে 11 যোগ করি 1 2 1, না, এত টাইম আপনি নিবেন না। ঠিক আছে, ফোনটা কি ধরবো? কোন একটা স্টুডেন্ট ফোন করেছে। স্যার ধরেন স্যার, সমস্যা নেই। জি স্যার, সমস্যা নাই। জি, আসসালামু আলাইকুম। হবে পরীক্ষার হলে প্রচুর কাজে লাগবে, সূচকের অঙ্কে বিশেষ করে। কিসের ঘনগুলো? সব অঙ্কে সব চ্যাপ্টারে লাগে না, বর্গ সব জায়গায় লাগে,
কিন্তু ঘনগুলো সব জায়গায় লাগে না। সূচকের অঙ্কে ঘন এবং চতুর্ঘাত প্রচুর কাজে লাগে। যেমন 1 এর ঘন তো বলার দরকার নাই, 1 এর উপরে পাওয়ার যতই দেন 1ই হয়, কিন্তু 2 এর ঘন মুখস্থ রাখতে হবে আমাকে। 2 কিউব মানে 8, এটা একটু মনে রাখতে হবে সূচকের অঙ্কে, যেন আমরা 8 দেখলেই বুঝি এটা আমাকে যখন উভয় পক্ষ 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হয়, আমরা খোঁজাখুঁজি শুরু করে দিই, 8 কে ভাগ দেওয়া শুরু করি, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে ভাগ করে আমরা টাইম নষ্ট করি না। 8 দেখলেই মনে রাখবেন এটা 2 এর কিউব। আবার দেখেন সূচকের অঙ্কে কিছু সংখ্যা খুব প্রিয় সংখ্যা, যেমন এই যে 8, 27, 81, 64, 125, জি ভাইয়া, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সম্ভবত আমার লিমিট ক্রস করেছে। আমি আপনাকে একটা গ্রামীণ নাম্বার দিয়ে কল দিচ্ছি, লাস্টে 46, ওই নাম্বারে দিলে হবে। আমি ফোন দিব এখন, এটা কেটে আপনাকে ফোন দিচ্ছি, এই নাম্বারে ফোন দিচ্ছি আমি। হ্যাঁ, খুব প্রিয়। 256 মেগাবাইট আগে মেমোরি কার্ড কিনতাম, আমার মনে আছে, 256, খুব প্রিয় ওদের। কেউ কি 256, 512 এই মেমোরি কার্ড গুলোর কথা মনে আছে আপনাদের? 512 মেগাবাইট, জি স্যার, অনেক ছোট থাকতে ইউজ করছিলাম। প্রচুর এগুলো কাজে লাগতো। ঠিক আছে, এইগুলো আজকে সূচকের অঙ্কে কাজে লাগবে। কেমন দেখেন, 2 কিউব মানে 8, এটা আপনার কাজে লাগবে, মুখস্থ রাখতে হবে। 3 কিউব মানে 27, মুখস্থ রাখতে হবে। 4 কিউব মানে হচ্ছে 64, এটা মুখস্থ রাখতে হবে, সময় নেওয়া যাবে না। আপনি গুণ করবেন 4 4 16, আবার 4 16 64, এটা সময় নেওয়া যাবে না, কারণ কি সবসময় এটা পরীক্ষায় আসে। আচ্ছা, 5 কিউব পর্যন্ত মুখস্থ রাখতে হবে। 5 কিউব মানে হচ্ছে 125, এটা এই পর্যন্ত মুখস্থ রাখলেই আপনার যথেষ্ট। কেউ যদি বলেন যে না আমি আইবিএ এমবিএ এক্সাম দিব, তাকে 6 এর কিউবটা মনে রাখলে ভালো হয়। ঠিক আছে, 6 কিউবটা মুখস্থ রাখতে পারেন, যদিও 6 এর কিউবটা খুব একটা দেয় না পরীক্ষায়, 216। আচ্ছা, কিউব আর মনে রাখার দরকার নাই, এর বেশি ব্রেন ভারী করলে আবার সমস্যা আছে, এইগুলো এর মধ্যে অঙ্ক চলে আসে। আচ্ছা, তারপর চতুর্ঘাত, চতুর্ঘাত কয়েকটা আপনাকে মনে রাখতে হবে। সবগুলো চতুর্ঘাত মনে রাখার দরকার নাই, শুধু 2, 3 আর 5, 2, 3, 5 এই তিনটা চতুর্ঘাত মনে রাখা দরকার। কেন বলেন তো? কারণ এগুলা কাজে লাগে। 4 চতুর্ঘাত আমার দরকার নাই, কিন্তু 2 টু দি পাওয়ার 4 এর মান প্রায়ই কাজে লাগে। কারণ কি, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 4 4 16, এটা প্রায়ই আসে সূচকের অঙ্কে। 3 টু দি পাওয়ার 4 এর মান প্রায়ই আসে। প্রিয় সংখ্যা বলেছিলাম উপরে যে কয়েকটা প্রিয় সংখ্যা আছে সূচকের অঙ্কে, 81। কেন বলেন তো? কারণ 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4 এবং 9 স্কোয়ার, দুইটাই 81, এই জন্য এটা ইম্পর্টেন্ট মনে রাখা। আবার 4 টু দি পাওয়ার 4 দরকার নাই, এটা প্রিয় সংখ্যা না, কিন্তু 5 টু দি পাওয়ার 4 এটা প্রিয় সংখ্যা। কেন বলেন তো? 625 প্রিয় সংখ্যার মধ্যে আছে এটা। মিউট করেন, কার জন্য আনমিউট হয়েছে। আমি মিউট করে দিলাম, আমি অ্যাডমিন, আমার ক্ষমতায় আমি আপনাকে মিউট করে দিলাম। আচ্ছা, এইগুলো এই চতুর্ঘাত গুলো মুখস্থ করলেই চলবে। আর 2 এর সবগুলো পাওয়ার মুখস্থ রাখবেন, 2 এর সবগুলো পাওয়ার। 2 টু দি পাওয়ার 0 1 লেখার দরকার নাই, সবাই জানি, তারপর লিখলাম। 2 টু দি পাওয়ার 1 ও লেখার দরকার নাই, কারণ সবাই জানি এটা। মূলত আমার খেলাটা শুরু হবে 2 টু দি পাওয়ার 2 থেকে, মুখস্থ রাখতে হবে। 2 স্কয়ার ইকুয়ালস টু 4, 2 কিউব ইকুয়ালস টু 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32। এটা বেশি ইম্পর্টেন্ট, এই 32টা পরীক্ষা একটু বেশি আসে, আমি খেয়াল করেছি। তারপর 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64, 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 128। 128 মেগাবাইটের মেমোরি কার্ডও কিন্তু আগে ছিল।
টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 256 চলে আসছে আমরা। টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 512। এগুলো বাইনারি ডিজিট, হ্যাঁ। টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু 1024। আচ্ছা, আপনার কি জানেন 1024 মেগাবাইটকে 1 গিগাবাইট 1 জিবি বলা হয়? 1 জিবি মানে 1024 মেগাবাইট। এটা কি আপনারা জানেন? জি স্যার। কেন জি স্যার 1024 কে জানি। বলা হয়? কেন 1024 কে বলা হয়? কেন 1000 কে বলা হলো না? বিসিএস পরীক্ষায় আসছে। কেন 1000 মেগাবাইটে 1 গিগাবাইট বলে না? গিগা মানে কি? আমরা কি জানি গিগা মানে কি? 10 টু দি পাওয়ার 9 কে গিগা বলা হয় না? আর মেগা মানে কি? 10 লক্ষ বা মিলিয়নকে মেগা বলা হয় সংক্ষেপে। 10 টু দি পাওয়ার 6। তাহলে এই 10 টু দি পাওয়ার 9 কে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 1000 হয় না? 1000 হয়। তার মানে এই 1000 মেগাবাইট ইকুয়ালস টু 1 গিগাবাইট হওয়া উচিত ছিল না? 1000 হওয়া উচিত ছিল না? কেউ একজন আমাকে বলেন কেন এটা 1000 হলো না, কেন এটা 1024 হলো? কেউ একজন বলেন। বুঝিনি, আগে বলেন। 24 মেগাবাইট যেটা ওটা রিজার্ভ। স্যার কম্পিউটার তো স্যার আসলে স্যার 0 1 এর বাইরে হিসাব করতে পারে না স্যার, এই জন্য হয়তো। না না, 0 1 এর বাইরে হিসাব করতে পারবো না কেন? আপনি ক্যালকুলেটর দিয়ে 7 + 3 = 10 হিসাব করতে পারেন না? তো এই 7 কি হিসাব করে কিভাবে, 3 কি হিসাব করে কিভাবে? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম। আপনি তো গ্রামাটিক্যালি ভুল করেছেন, বাট কথাটা অনেক সঠিক। উনি বলেছেন কম্পিউটার আসলে 1 আর 0 এর বাইরে কিছু হিসাব করতে পারে না। অ্যাকচুয়ালি কম্পিউটার 1 আর 0 বোঝে না। কম্পিউটার কি বুঝে জানেন? কম্পিউটার বুঝে অফ অন। অনলি ইয়েস অর নো, কারেন্ট আছে নাকি নাই। আমার ইলেকট্রিক যে সার্কিট, আইসি বলা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট, অর্ধপরিবাহী দিয়ে বানানো হয়, বা সিলিকন চিপস বলা হয় এগুলাকে। এই প্রসেসরের মধ্যে কারেন্ট আছে নাকি নাই, এটা শুধু কম্পিউটার বুঝতে পারে, আর বেশি কিছু বুঝে না। তাহলে কারেন্ট আছে কি যদি তারা ইয়েস দিয়ে প্রকাশ করে বা 1 দিয়ে প্রকাশ করে, কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, এটাকে যদি তারা 0 দিয়ে প্রকাশ করে, হ্যাঁ ভাই, ও নো, এই এলিমেন্ট কয়টা বলেন তো? কয়টা এলিমেন্ট এখানে? 2টা না? বলে না বাইনারি। বাইনারি, বাই মানে কি বলেন তো? বাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4। বাই মানে 2 মানে কি বলেন তো? একটা হচ্ছে এই বাইয়ের 2টা জিনিস কি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এই বাই বুঝে বইলাই এই 2 এর পাওয়ার আকারে সবকিছুকে প্রকাশ করতে হয় কম্পিউটারে। 2 এর পাওয়ার, এই জন্য এই 1000 এর কাছাকাছি 2 এর পাওয়ার কোনটা আছে? 2 টু দি পাওয়ার 10 আছে। 2 টু দি পাওয়ার 10 কে 1024 কে 1000 ধরে বলা হয়। যেমন দেখেন, যদি বলে 1 কিলোবাইট সমান সমান কত বাইট বলেন তো? কিলো মানে কি? 1 কিলোগ্রাম। দেখেন 1 কেজি ইকুয়ালস টু 1000 জি, জি মানে গ্রাম। কিন্তু যখন আপনি কেজি বাদ দিয়ে বাইটে চলে আসবেন, 1 কেবি, বি ফর বাইট, কিলোবাইট, 1 কিলোবাইট সমান সমান কিন্তু আর 1000 বাইট হবে না। 1000 বাইট লিখলে এটা কি হয়ে যাবে? দেখেন সেম, কিন্তু জাস্ট ক্যাটা বাদ দিয়েছি, এখানেও ক্যাটা বাদ দিয়েছি, এই জিটাকে সেম রেখেছি, কিন্তু এখানে আমি 1000 দিলে হবে না। এটাকে কি লিখতে হবে বলেন? 1024 বাইট, বিট। বিষয় আছে, বুঝতে হবে, কারণ হচ্ছে এটা পাওয়ার। আচ্ছা, আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। পাওয়ার 4 শিখলাম, পাওয়ার 4 শিখলাম, আর হচ্ছে 2 এর পাওয়ার শিখলাম, তাই না? 2 এর পাওয়ার 10 পর্যন্ত আমরা শিখবো। এই পর্যন্ত হচ্ছে এই কাজগুলো যদি আমরা প্রাথমিকভাবে শিখি তাহলে আমাদের খুব কাজে লাগবে। আর হচ্ছে আমরা যখন অধ্যায়ে চলে যাব, এগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক না, কোনো অধ্যায়ের অঙ্ক আমি করাই নাই, এগুলো হচ্ছে নর্মাল ক্যালকুলেশনের হিসাব, ক্যালকুলেটর ছাড়া। আপনি যদি আমার সাথে 6 মাস থাকেন বা 30টা ম্যাথের ক্লাস করেন, প্রতিদিনই একই রকম একই শর্টকাট দেখবেন, কয়েকদিন পর পরই কোনো না কোনো ম্যাথে অ্যাপ্লাই হচ্ছে। এই অ্যাপ্লিকেশন গুলো যখন আপনি করতে থাকবেন, আমার মুখ থেকে আপনি যখন দেখতে থাকবেন, এই জিনিসগুলো আপনার কি হয়ে যাবে? হ্যাবিচুয়েটেড হয়ে যাবে।
আপনাকে এগুলোর জন্য আবার আলাদা করে টাইম বরাদ্দ রাখতে হবে না যে এই শর্টকাট গুলো আমি শিখবো। আজকে আমি 2 ঘন্টা সময় নিলাম কিভাবে শর্টকাটে গুণ করব, স্যার বলেছেন ভাগ করে গুণ করতে। 13কে 60 দিয়ে গুণ করলে কিভাবে গুণ হয় এটাকে আমার আগে 10 দিয়ে এবং 3 দিয়ে গুণ করে আমি শিখবো আজকে, কোনো দরকার নাই। আমি জাস্ট দেখালাম যে প্র্যাকটিস করতে করতে এমনি ডেভেলপ হয়ে যাবে, অভ্যাস চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের সেশন। আজকের সেশন